বলিব, সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব, সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রবিবারের রাতে শুরু হয়ে গেছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2-এ। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজে কিবরিয়া টিম, আরজে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং সার্বিক সহযোগিতায় হ্যালো 8920 টিম। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটু আগে থিম যে মিউজিকটি ছিল যাহা বলিব সত্য বলিব আমরা সবসময় বাজাই। সেখানে বলা হয়েছে যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, অর্থাৎ একজন মানুষ সারা জীবন ধরে ভুল কাজ যেমন করেন, শুদ্ধ কাজও তেমনি করেন। এবং মানুষের মধ্যে আমরা সৃষ্টিকর্তা প্রদত্ত যে বিষয়টি দাবি করে থাকি, আশরাফুল মখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব হবার পরেও আমাদের মধ্যে বিবেক বোধের জায়গাটা থেকে আমরা অনেক সময় অনেক বড় বড় ভুল করে থাকি। অনেক মনীষী বলে থাকেন যে মানুষ যখন ভুল করেন তখন তার বিবেক ঘুমন্ত অবস্থায় থাকে, কারণ সদা জাগ্রত বিবেকবান একজন মানুষ জেনে শুনে কখনো ভুল কিংবা অপরাধ করতে পারেন না। তবে আশার বিষয় হচ্ছে একজন মানুষের জীবনে সারাটা জীবনই বিবেক ঘুমন্ত অবস্থায় থাকে না। হয়তো ভুল করেছেন ছোটবেলাতে, হয়তো ভুল করেছেন জীবনের সাম্প্রতিক কোনো সময়ে, কিংবা হয়তো ভুল করতে যাচ্ছেন। এরকম একটি সময়ে বিবেকটা জেগে যায় জীবনের কোন একটি পর্যায়ে, এবং তখন পৃথিবীর কেউ যদি আপনাকে শাস্তি না দিয়ে থাকে, কেউ যদি জেনে না থাকে, সৃষ্টিকর্তা এবং আপনি যদি শুধুমাত্র জানেন, এবং এই জানার জায়গাটা থেকে আপনার বিবেক আপনাকে প্রতি মুহূর্তে যে শাস্তিটা দেয়, সেই শাস্তি কিন্তু সবচাইতে বড় শাস্তি। আমরা সেই শাস্তির জায়গা থেকে আপনাকে বলতে চাই, এমন কোন অপরাধ কি করেছেন, এমন কোন ভুল কি করেছেন যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আপনার বিবেককে আপনাকে সেজন্য প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে? যদি দিয়ে থাকে, এবং যদি আপনি মনে করে থাকেন যে আপনার এই ভুলটি, আপনার এই অপরাধটি সমাজের আরো মানুষ করছে বা করতে পারে, এবং করলে আপনার মতোই শাস্তি তারা পাবে, তাহলে আসতে পারেন যাহা বলিব সত্য বলিবতে। অকপটে স্বীকার করতে পারেন কি ভুল আপনি করেছেন, কেন করেছেন, এবং করার পরে আপনার বিবেক আপনাকে, কিংবা আপনার চারপাশ, কিংবা আপনার সমাজ, কিংবা আপনি নিজেই আপনাকে কতটা কষ্ট দিচ্ছেন, কতটা কষ্টের মধ্যে আপনি রয়েছেন। আপনি এখানে এসে বলবেন আপনার অপরাধের কারণ কি ছিল, আপনার ভুলের কারণ কি ছিল, এবং একই সাথে ভুল করার পরে পরিণতি আসলে কি হয়েছে। আপনার এই কথা শুনে আমাদের বিশ্বাস, যাহা বলিব সত্য বলিব টিমের বিশ্বাস, যে লাখ লাখ মানুষ সচেতন হবে, যারা আপনার মতো ভুল করতে যাচ্ছিল কিংবা ভুলের পর্যায়ে রয়েছে, তারা ওখান থেকে নিজেকে ফিরিয়ে নেবে। এবং সেটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মোটো। প্রিয় শ্রোতা, আজকেও এমন একজন রয়েছেন যিনি তার জীবনের অপরাধ এবং ভুল স্বীকার করবেন। কে তিনি, তার সম্পর্কে আমরা জানবো। তবে জানার আগে বলে নেই যে যাহা বলিব সত্য বলিবতে যেসব সেগমেন্ট থাকে, আমাদের এই অপ্রিয় সত্য উদ্ঘাটনের পাশাপাশি SMS পোল এবং একই সাথে এক্সপার্ট প্যানেলের একজন বিশেষজ্ঞর মতামত, সমস্ত কিছু নিয়ে শুরু হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব। তবে প্রথমেই আমরা জেনে নিচ্ছি কে আছে আমাদের সঙ্গে, এবং আরজে সুমন আমাদেরকে জানিয়ে দেবে তার প্রোফাইলটা আসলে কি। জহুরুল হক আমাদের আজকের সত্যের মঞ্চের অতিথি। একটি টেক্সটাইলের বিদ্যুৎ উৎপাদন বিভাগে অপারেটর হিসেবে কর্মরত আছেন। 5 ভাই বোনের মধ্যে জহুরুল চতুর্থ সন্তান। 88 সনের বন্যার সময় আশ্রয় কেন্দ্র থেকে আপন ছোট ভাইয়ের হারিয়ে যাবার ঘটনা আজও 32 বছর বয়সী জহুরুলের চোখে ভাসে। আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল তার, তাই চাইতেন পাইলট হবেন। সাদা জামা আর কালো প্যান্ট তার প্রিয় পোশাক, আর মায়ের হাতের রান্না খেতে খুবই পছন্দ করেন তিনি। পুরো জীবনে একটি কথা তার মনে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, আর তা হলো, তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে জীবন সাথী হিসেবে বেছে নাও। জহুরুলের দাবি, একসময় তিনি ভুল করে মানসিকভাবে অসুস্থ ছিলেন, আর এখন প্রকৃতি তাকে শারীরিক দুর্বল করে দিয়েছে। অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে আজ সত্যের মুখোমুখি জহুরুল হক।
আমরা জানলাম যে আজকে যে বন্ধুটি এখানে আছে তার নাম হচ্ছে মোহাম্মদ জহুরুল হক। জহুরুল হক আজকে আমার সঙ্গে রয়েছেন এবং তিনি লাখো মানুষের সামনে কনফেস করবেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো। প্রিয় শ্রোতা, এই অপ্রিয় সত্য উদ্ঘাটনের যে কোনো পর্যায়ে আমরা SMS পোলের আহ্বান করে থাকি। আমরা SMS পোল আপনাদেরকে দিয়ে থাকি এই কারণে যে গল্পটাকে বা ওর যে অপ্রিয় সত্য আপনাদের সামনে উপস্থাপন করছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু আপনি বিশ্বাস করতে পারছেন, সেই বিশ্বাসের লেভেলটি আমরা যাচাই করি এবং সেটা করা হয় সম্পূর্ণ কম্পিউটারাইজ পদ্ধতিতে। SMS পোল যখন দেয়া হবে সবার প্রতি রিকোয়েস্ট হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি SMS পোলে অংশগ্রহণ করবেন। 1 এবং 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সাথে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা প্রথমেই তার সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাদের অনুষ্ঠানটা শুরু হচ্ছে এবং আশা করছি যে আপনি আমাদের পুরো অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। জি ইনশাআল্লাহ আমি থাকবো। ধন্যবাদ, উনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয় শ্রোতা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জহুরুল হক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যাহা বলিব সত্য বলিবতে আসবার জন্য। আমি যে প্রশ্নটি যাহা বলিব সত্য বলিব প্রত্যেকটি অতিথিকে করে থাকি সেটা হচ্ছে যে এরকম একটি শোতে আসা, এরকম একটি অনুষ্ঠানে আসা খুবই রিস্কের ব্যাপার, ইন এ সেন্স যে আপনার সমাজের চারপাশের মানুষ যারা আপনাকে চেনে বা যারা আপনাকে চেনে না, এরকম হাজারটা মানুষ এইসব ঘটনা অপ্রিয় সত্য সহজভাবে নিতে পারেন না এবং অনেক সময় তারা অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে ইমোশনাল হয়ে গালমন্দ করা থেকে শুরু করে বিরূপ প্রতিক্রিয়া পোষণ করে। এগুলো আপনি দেখতে পাবেন ফেসবুকে শো চলাকালীন সময়। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তারপরেও তারা এটা করে থাকে। আমরা বলে থাকি পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়, তারপরেও তারা ফার্স্ট ইমোশনের জায়গাটা থেকে এই কাজটি করে। তো এটা জেনে শুনেও আপনি কেন যাহা বলিব সত্য বলিবতে আসলেন? আমার আশা যে আমি যে অপরাধগুলো আমার মাধ্যমে হয়েছে, আমি যে অপরাধগুলো করছি, আমি যে অপরাধ করার কারণে যে শাস্তিটা ভোগ করছি, এখন যে কষ্টটা নিয়ে আমি দিন পার করি, আমার কথাটা শুনে যদি একজন মানুষও যদি রাস্তায় ফিরে আসে, ভালো রাস্তায় ফিরে আসে, এই অপরাধগুলো যদি না করে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো যে আমার কারণে একজন লোক ভালো হয়েছে। এবং এটার এই জন্য যদি কেউ আপনাকে গালমন্দ করে, খারাপ বলে, সেটা নিয়ে আপনার কোনো কষ্ট নেই, কোনো দুঃখ কষ্ট থাকবে না। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের মোহাম্মদ জহুরুল হক। আজকের অবস্থা হচ্ছে তার এটা, কিন্তু এই আজকের পেছনের যে গল্প, আজকের পেছনের যে সত্য, সেই সত্য অনেক নির্মম, অনেক রূঢ়। আমরা ধীরে ধীরে সেই সত্যের মুখোমুখি হতে চাই। অনুষ্ঠান চলাকালীন আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। জহুরুল হক, আমরা শুরু করতে চাই, আপনি কোথা থেকে শুরু করবেন? আমি ছোটবেলা থেকে শুরু করতে জি চাই। প্লিজ। আমি তো খুবই দরিদ্র ঘরের একটা ছেলে। আমার বাবা খুব গরিব মানুষ। আমরা 3 বোন, 2 ভাইয়ের মধ্যে আমি ভাইদের মধ্যে বড়। আমার 3টা বোন আমার বড়, তাদের বিয়ে হয়ে গেছে প্রথমেই। আপনার বাবা কি করতেন? আমার বাবা শাড়ির যে নকশা আছে এটার মাস্টার। উনি ওনাকে জ্যাকেট মাস্টার বলে। জি। তো আমি ছোটবেলাতে আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমাদের আর্থিক অবস্থা প্রচন্ড খারাপ হওয়ার কারণে আমাকে শ্রম বিক্রি করতে হয়, আমাকে মাঠে কাজ করতে হয়। তো আমি একদিন প্রথমে আমি যে অবৈধ কাজ করি, প্রথম যে আমার মানে কুকীর্তি, সেটা আমার আমি একজনের জমিতে শ্রম বিক্রি করার জন্য একদিন মজুরি বিক্রি করার জন্য কামলা দিছি, ধানি জমি মানে নিরানোর জন্য। তো আমাকে দিন দিবে হলো 33 টাকা। জি। 33 টাকা ইসে আমি ধানি জমিতে যাই। আর আমার সাথে আরো কয়জন কামলা ছিল, একসাথে কাজ করি। কাজ করার পরে আমাকে বিকাল বেলা 17 টাকা দেয় মালিক। আমাকে 17 টাকা দিয়ে বলে, তুই তো ছোট মানুষ, তোকে তো বেশি টাকা দেওয়া যাবে না, ওরা বড় মানুষ, ওদের 33 টাকা তোকে দেওয়া যাবে না। তো এইভাবে আমার সাথে সে প্রতারণা করে। ওটা আমার খুব মাইন্ডে লাগে তখনই যে আমার সাথে প্রতারণা করলো কেন। সকালেই বলতে পারতো যে তুই ছোট মানুষ, তোকে কিন্তু কম দেবো। এটা বলার পরে আমার খুব মাইন্ডে লাগে, আমি তার সাথে প্রতারণা করি যে কাকা, এই যে জমি আছে, যে ঘাসগুলো আছে, ময়লা আছে, এটা আমি একাই পরিষ্কার করতে পারবো, আর লোক লাগবে না, আপনি আর কাউকে নিয়েন না, আমি একাই কালকে শেষ করে দেবো। তখন উনি আমাকে বলে যে পারবি? হ্যাঁ কাকা আমি পারবো, আমি আপনার কাউকে নিয়েন না। তো এই কথা বলার পরে সে সবাইকে বাদ দিয়ে কয় ঠিক আছে কালকে তুই একাই করবি। তো আমি একাই সকালবেলা কাজে যাই, মাঠে কাজ করার জন্য তার ক্ষেতের মধ্যে যা, সে আমার সাথে থাকে। তার ইসে পানি টানি সারটা যা যা দেওয়ার দরকার দিয়ে সে চলে যায়। তার সাথে পিস আমিও চলে আসি, কাজ বাদ দিয়ে আমিও চলে আসি। চলে আসার পরে আমি বাড়িতে বিভিন্ন কাজ করতেছি, ঘুরে বেড়াইতেছি। করার পরে বিকালবেলা আমার মনে নাই যে আমি আজকে কামলা দিছি, ওর জমিতে আমি আজকে মানে কাজ করতেছি। পর উনি দেখে যে বিকালে আবার
জমিতে যাইতেছে, পিছন থেকে ওনাকে আমি দেখছি। দেখে আমার মনে হলো হায় রে, আমি তো ওনার জমিতে আজকে কাজ এই দিছি, কামলা দিছি। তখন উনি যেই রাস্তা দিয়ে যাইতেছে আমি ওই রাস্তা ব্যাক করে আরেকটা রাস্তা দিয়ে দৌড় দিয়ে যায়, ওনার আগে আমি জমিতে পৌঁছে যায়। গতকালকে যে ঘাসগুলা নিরানো হয়েছিল ওইগুলো আমি উল্টা দিয়ে কাঁচাগুলো তৈরি করে দিই, কাঁচাগুলো রাখি, আর ক্ষেতের মধ্যে আমি নিরানো শুরু করে দিই। তখন উনি এসে দেখে যে ঘাসগুলো তো কাঁচা, এগুলো তো কিছুক্ষণ আগে তো নিরানো, পুরাতন হলে মরা হইলে তো বুঝে ফেলতো। তো আমি ওনা আসার পরে আমি বকা জকা দিয়ে কাকা হ্যান ত্যান এই সেই এত খাটনি আমার জানে আর কুলাইতেছে না, একা একা তো পারা যায়। তারপরেও নিয়েছি না বাইসতে, আজকেই তো কাজ হয়েছে, খুব ভালো হয়েছে বাইসতে, আজকে অনেক কাজ হয়েছে, এরকম কাজই তো দরকার। ওই দিন আমাকে 33 টাকা দেয়, ওই দিন আর আমাকে কম দেয় না। তো এটা আমি প্রথম হচ্ছে আপনার জীবনের মনে থাকা প্রথম ধোকা। জি, প্রথম ধোকা। এটা আমি ক্লাস 4-এ করি। এটা ক্লাস 4-এ করেন? জি। প্রিয় শ্রোতা, আমি একটু থামাচ্ছি জহুরুল আপনাকে। সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা দেখতে পেলাম এখানে, প্রথম ধোকাটা আসলে উনি দিয়েছেন, কিন্তু উনি কি ধোকাটা দিতেন যদি তাকে ঠকানো না হতো? আমরা বড়রা ছোটদের সাথে যে আচরণটা করি, তাহলে কখনো কখনো এই আচরণগুলো ছোটদেরকে এরকম ধোকাবাজ কিংবা আমরা যদি বলি খারাপ পথে যেতে শেখায়। যদি এরকম হতো, ব্যাপারটা একটু চিন্তা করে দেখবেন কি যে এই ছেলেটি শিশু অবস্থায় কাজ করছে, ক্লাস 4-এ পড়ছে, তাকে যদি ওই জমির মালিক খুশি হয়ে 33 টাকা তো দিতই, বরং আরো 5 টাকা পকেট থেকে বের করে দিত যে তুমি ছোট মানুষ হয়ে তুমি অনেক ভালো কাজ করেছো, এই জন্য খুশি হয়ে আমি তাকে আরো বেশি 5 টাকা দিলাম, তাহলে এই ছেলে কি কখনো দ্বিতীয় দিন যে কাজটা করেছে সে কাজটি করতো? এটা একটা প্রশ্ন থাকলো আপনার উপর। ওকে, তারপরে আমরা যেতে চাই, তারপর কি হলো? এরপরে আমার অবৈধ একটা কাজ করি। আমি একটা মেয়েকে ক্লাস 9-এ থাকা অবস্থায় সুন্দরী আমি প্রস্তাব দিছিলাম প্রেম করার জন্য, ভালোবাসা বিয়ে করার জন্য। তাকে প্রস্তাব দিয়ে রাজি হয় না, সে উল্টা আমাকে মানে প্রায় থাপড় মারছিলই আর কি, আমাকে থাপড় কইসা থাপড় মারার কথা। আপনার ক্লাসমেট ছিল? না, ক্লাসমেট ছিল না। হচ্ছে কে ছিল? ক্লাস 6-এ পড়তো। ক্লাস 6-এ পড়তো। ওকে, আপনাদের স্কুলে? জি। তো আমি প্রস্তাব দেওয়ার পরে সে আমাকে মানে ওই রকম গালমন্দ করে। তো গালমন্দ করার পরে আমার মাইন্ডে খুব লেগে যায়। লাগার পরে আমি এমন একটা সিদ্ধান্ত নেই যে ওকে আমি বিয়ে করেই ছাড়বো, যে কোনো মূল্যেই হোক, আমি এটা সিদ্ধান্ত নেই। যার পরিপ্রেক্ষিতে আমি তার বাড়িতে একদিন বিকাল 4টার সময় দেখি যে বাড়িতে কেউ নাই, বাড়িটা দরজাটা খোলা। আমি মাঝে মাঝে যাইতাম ওইদিকে, তো খোলা আছে। আমি হুট করে ওই যে রুমে শুয়ে থাকে ওই রুমে আমি ঢুকে পড়ি, ঢুকে ওর বেডের নিচে যা শুয়ে পড়ি। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওরই বেডের নিচে আবার ছাগল আর বেড়া থাকে, ওরা ওইটা পালে। তো খুব কষ্ট করে আমাকে সময় পার করতে হয়, অনেক সময় বিকাল 4টা থেকে আমাকে রাত 4টা পর্যন্ত থাকতে হয়েছিল। তো আমি এক সময় বারে বারে উঠে ওঠে, যখন ওরা সবকিছু চেঞ্জ করে, খাওয়া টাওয়া সবকিছু চেঞ্জ করে ঘুমায় গেছে, শুয়ে আছে, বারবার উঠে আমি ট্রাই করছি মেয়েকে যে ফুললি ঘুমাইছে কিনা, সে জাগনা আছে কিনা, বা আমাকে টের পাইবে কিনা, বারবার চেষ্টা করছি। এভাবে চেষ্টা করতে করতে এক সময় আমি 4টা বাজে আমি তার সম্পূর্ণ খুলে ফেলে আমি নিয়ে দরজাটা খুলে বের হয়ে চলে যাই, যা রাস্তাতে এটা ফেলায় দিই। দিয়ে আমি পরের দিন বা এরপরে অনেক দিন ওর দিকে তাকা থাকছি যে তো আমারে ভাববে যে এই ছাড়া এই কামার করার মতো কেউ নাই। তো লজ্জা পাইলে হয়তো ভাববে যে আমার ইজ্জতটা তো ওই দেখছে, তাহলে তো ওরে ছাড়া আর কাউরে বিয়ে করাটা আমার ঠিক হইবে না। এইটা তখন আমার মেমোরিতে কাজ করতেছিল। পরে কোনো কাজই হয়নি, পরে ওরে অন্য জায়গায় একটা বিয়ে দিয়ে দেয়, খুব তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেয়। ওকে, এই কাজটা আপনি করেছিলেন এই চিন্তা ভাবনা থেকে, এছাড়া আপনি ওই মুহূর্তে ওর সাথে আর কোনো অন্যায় আচরণ করেন? কিছু করিনি, কোনো কিছু করিনি। আরে হাত দিয়া খুলতে যতটুকু মানে এর আগে হাত দিছি যে ঘুমায় আছে কিনা, একটু ঢাকা দিছি পায়ে যে টের পায় কিনা, ফুল এইভাবে জাস্ট কোনো খারাপ মন মানসিকতা নিয়ে যাওয়ারে কুকাম করবো কোনো করিনি। ওকে, তারপর? তো আমি ক্লাস 9-এ থাকা অবস্থায়, হাই স্কুলে থাকা অবস্থায় আমি নাটক করতাম, যাত্রা করতাম। এটা আমার অভ্যেস ছিল। আমার গ্রামে যারা নাটক যাত্রা করে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, যাত্রার সাথে জড়িয়ে পড়লেন কিভাবে? যে যাত্রার যে কমিটি ছিল, যারা যাত্রার নিয়ে আসতো গ্রুপটা, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আর ওই মুহূর্তে মানে আমি খুব বাউন্ডুলে একটা টাইপের একটা ছেলে হয়ে গেছি। বাবা মার কথা শুনি না, প্রায় এমন হয়েছি। বাবা মা যেটা বলে আমি আর একটা করি, এমন হয়ে গেছি। আর যাত্রাতে আমি ক্যানভাস করতে পারতাম ভালো, যেটা ওই প্রচার করার জন্য। আপনি একটু স্যাম্পল দেখাবেন আমাদের? জি জি, অবশ্যই। তো এই মুহূর্তে আমি এইভাবে বলে দিই, যেভাবে আমি ওইখানে প্রচার করি, অনেকদিন আগের কথা যদিও, তারপরেও মিনিমাম 15 বছর আগের কথা। আচ্ছা, যতটুকু মনে আছে। জি, বলতেছি। এটা হলো হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, যাত্রা যাত্রা যাত্রা। হ্যাঁ ভাই, আজ রাত 10 ঘটিকার সময় পারকোলা কালীবাড়ি আলোকুজ্জ্বল ঝিলমিলি যাত্রা রঙ্গমঞ্চে সুদূর ঢাকা হইতে আগত প্রিন্সেস শাবানা। হ্যাঁ ভাই, প্রিন্সেস শাবানা। তো
তো এইভাবে প্রচার আচ্ছা, করতাম। okay. আমাকে মানে এখন অতটা হয়তো মনে নাই, তো যাই হোক আর কি, তো আমাকে প্রতিদিন প্রচার করার জন্য 200 টাকা দিত, হাজিরা 200 টাকা দিত, আর 3টা দিত গেট পাস আমি বিক্রি করতাম, আর ওই 300 টাকা রাখতাম। গেট পাস মানে হচ্ছে টিকিট। টিকিট 3 জন লোককে আমি ভিতরে ঢুকাই দিতে পারবো, ওদের কাছ থেকে টাকা নিয়ে আর কি। জি। টাকা নিয়ে আর আমার পরিচিত যারাই ঢুকাবো ওটা আমার ব্যাপার। 3টা টিকিট দিত আমার ফ্রি। তো ওই টাকাগুলো নিয়ে আমি জুয়া খেলতাম তখনই। ওই যাত্রা তো মূলত আসলে উদ্দেশ্য জুয়ার জন্যই, আর যারা জুয়া নিয়ে আসে ফর তাদের কাছ থেকে ওই কমিটি প্রচুর টাকা নেয়। আর ওই যাত্রার যারা কি ছিল টিম, যারা মানে যাত্রা অভিনয় করতো মেয়ে ছেলে যারা আসতো, ওদের সাথে আমি তখন ছোট ছিলাম, আমারে কেউ ওই মেয়েরা আমারে খুব একটা নিত না। ওরা কাপড় চেঞ্জ করতেছে, আমি দাঁড়ায় আছি, কোনো করতেছে না, আসি আমারে কইতেছে না যা বাইরে যা তুই এনে আমার এইভাবে কিছু কখনোই আসি তো কাপড় চেঞ্জ করতে। তো যাই হোক, এইটা আবার আমার পাশের গ্রামের 4টে ছেলে ফলো করে যে জহুরুলের হাতে অগারের তো সম্পর্ক সেই রকম। তো ওই সময় একটা মেয়ে ছিল সুন্দর চেহারা যাত্রা দলের, এই মুহূর্তে নামটা আমার মনে নাই। তো ওই মেয়েটাকে ওরা কুপ্রস্তাব দেয়, ওই মেয়ে নিয়ে এসে দিবি, তোরে কিছু গিফট করব, আর ওই মেয়ে নিয়ে এসে দিবি, আমরা এক রাত রাখবো। তো বললাম যে এটা কি সম্ভব, আমি তো জানি না, কথা তো কই নেই, শুনে দেখা লাগবে। তো যদি হয় তাহলে কি কয় যে শুনে আয় কি অবস্থা। তা আমি যাইলে বুয়া একটা যে আপনাকে এই কথা কইছে, আপনাকে যদি আমি কিছু কই আপনি রাজি হইবেন, আপনার চানাচুর আর বিস্কুট খাওয়ার জন্য আমি আপনাকে খুশি করবো। আচ্ছা ঠিক আছে, যা করেন। তখন আমার সাথে সম্পর্ক ভালো, আমি যা বলি করে আর কি। জানে না যে আমি ওদের কাছ থেকে কত টাকা নেবো, কিভাবে কি করবো। তো আমি ওই 4 জনকে এসে বলি যে জন প্রতি 500 টাকা, 2 ঘন্টা থাকবে, বেশি থাকবে না, এটা যাত্রা শেষে, যাতে ওদের ম্যানেজার যাতে জানতে না পারে, বুঝতে না পারে। তো এই কথা বলার পরে ওরা রাজি হওয়ার পরে যাত্রা যেদিন চলে তার আগের দিন আমি আমার 2 জন বন্ধুকে আমি জানাই যে দোস্তরে এই ঘটনা ঘটছে, এখন কি দেখি করে আমার তার মাথায় খেলতেছে না। তখন কয় যে এই ঘটনা ঠিক আছে, বুদ্ধি একটা আছে, তো ওগারে রাজি করা টাকাটা লেয়াতে। পরে ওদের কাছ থেকে টাকা নেই, 3 জন 1500 টাকা আমার হাতে দেয়, আর একজন কেসিও করে দেয়। তখন কেসিও করে প্লাস্টিকের আর কি দেয় আমাকে। দেওয়ার পরে যাত্রা শেষ হওয়ার আগেই অলরেডি একজনকে আমি পাঠায় দিছি ওইখানে, আমাদের ওইখানে একটা শ্মশান ঘাট আছে, যেটা অনেক ইরি জমি পার দিয়ে, মানে ধানি জমি পার দিয়ে যায়, ও শ্মশান ঘাটে থাকতে হয়। পাশে একটা এজুল গাছ আছে। তো ওইখানে একজনে পাঠায় দিছি হলো দিয়া ওই চাদর মুড়ি দিয়া বৈশা আছে আমার এক ফ্রেন্ড। আর একটা ফ্রেন্ডে বলছি যে তুই একটা ওই শ্যালোর মালিক হবি, যে শ্যালো চুরি হয়েছে এই কথা ধাওয়া ধরবি, ওরে শ্যালোর মালিক বানায়, ওরে ফাঁকে দিয়ে রাখছি টর্চ লাইট দিয়ে, আর ওদের 4 জনের সাথে করে নিয়ে যায়। দোস্ত অলরেডি যায় বৈশা আছে শ্মশানের কাছে, চল। কিন্তু সমস্যা হলে কিন্তু সবকিছু ফেস করি তোর, আমি কিন্তু কিছুই জানি না, যা করবি। পরে ওরা শ্মশান ঘাটের কাছে এসে ওরা নিজেরা টানাটানি শুরু করে দেয়, কে আগে যাইবে সেটির কাছে। তো আমি বেটা শালা আমি গড়ি দিছি 700 টাকা দামের, আমারে তো তুই আগে যাবে দিবি না, এইরকম ওরা আমি নগদ টাকা দিছি, কষ্ট করে টাকা, এইটা নিয়ে ওরা মানে করে দলাদলি করতে থাকে। ওরা দেখতেছে যে অলরেডি বৈশা আছে চাদর মুড়ি দিয়ে, এত দেরি করলে তো মুশকিল। আমি ওদের প্রেশার দিতেছি, তোরা এটাই কর, ঝগড়া কর, যাওয়ার কাম নাই, সেটির কাছে যাওয়ার কাম নেই, আর একটু পরে চলে যাবি না। তো এই তেরে আমি জোরে কইতেছি, এর মধ্যে আমার ওই ফ্রেন্ড যেটা ওই যে শ্যালো মেশিনের মালিক, ওই ধাওয়া ধরে, এই রে বাইরে আজকে চোর পাইছি রে, এই যাইছে চোর, এই কথা কয় তো ধাওয়া ধরে, প্রচুর জোরে ধাওয়া। আর অগারে আগে যে 4 জন নিয়েছি পাশের গ্রামের, অগারে আগে আমি দৌড় দিই, যাতে ওরা ভয় পায় যে এর জহুরুলি দৌড় দিছে স্থানীয়, তাহলে তো আমার বেলি নাই, ইরি খাতের মধ্যে দৌড় দেওয়ার আগে যান। ওরা তো মহা বিপদ, ইরি খাতে এত পানি, এই অনেকগুলো কাদা থাকে ইরি খাতে, ওই পড়িয়া যাইতেছে, করতেছে, ওই বেয়ে দৌড়, কোনো নাই। আমি তো একটু মানে সাহস আছে, কোন ঘটনা সম্পূর্ণ মিথ্যা, আমার তো কিছু নাই, ভয় কেউ ধরবে না। কিন্তু ওরা পুরো ভয়ে আছে, দৌড়া রোডে এসে পড়ে। রোডে আসার পরে ওদের আমি প্রেশার দিয়ে দেয়, সেরি কোনে পাবো, সেরিরে কোনে পাঠাইলি, কি করলি, এই সেরিরে বুঝে দেওয়া লাগবে, সব দায়িত্ব তোকারে, এই কি করবি কর। তো ওরা তো একটা টেনশন, ওরা যে টাকা যে হারাইছে এটাও একটা কাজ করতে, টাকা দিলাম কিছুই করবার পারলাম না, আরো দৌড়াদৌড়ি করে আমার জান রাখি গেল কাকুতি। তো ওরা এটা করে। তো পরে আমি ওই কই যে ঠিক আছে থাকবি, তো সেরি ওনে আইসে নাকি, কোনোভাবে আসতে পারছে কিনা, যা সেরিরে কই যে দেখা করবে এই কথা, আর এই যদি জিজ্ঞেস করে কইবে। পরে কয় যে হক, ওই সেরি খুব মিথ্যা কথা, আমার আসতে জানতে পারে তোগারের জন্য আমার আজকে কি হয়েছিল, যদি অন্য লোকজন হাতে ধরা পড়তাম, ওই শালওয়ালার হাতে ধরা পড়তাম, তাহলে তো আমার বিক্রি করে দিত, এই সেই করতো, অনেক কথা মিথ্যা কথা বইলা ফেলা দেয়। তো পরে মাঝখান থেকে টাকাগুলো আপনি খেলেন, তাই তো? জি, ওই টাকাগুলো নিয়ে আমি সম্পূর্ণ খাই ফেললাম। ঘড়িটা আমি নিজেই নিলাম, কেসিও ঘড়িটা আমার হাতে ছিল। এই হাতে থাকা অবস্থায় একদিন আমার বাবার কাছে বিচার দিছিল যে আপনার ছেলে আমার কেসিও করে নিছে। তো এটা একটা দরবার হয়, আর বলতে পারে না কেন নিচ্ছি কেসিও করি,
এটা বলতে পারে না বলার কারণে ওই কেসের গড়িটা আমার কাছে অনেক দিন ছিল, পরে নষ্ট হয়ে আমি ফালা দিয়েছিলাম। তো যাই হোক ওই টাকাটা আমি ওইভাবে মারি। তো এটা আমার হাই স্কুল জীবনে আমি অকাম জি। উকাম করে বেড়াইতেছি। জি। তারপরে আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের অপেক্ষায় ছিলাম। আর আমি একটা বাড়িতে কাজ শেখার জন্য যায় থাকি। ওই বাড়িতে ওই বাড়িওয়ালার একটা মেয়ে ছিল সুন্দর, তার সাথে আমার প্রেম হয়ে যায়। মানে সুন্দরী মেয়ে দেখলে আমার মাথা ঘুরতো, এইটাই লাগবে আমার জীবনটা। তো আমি মানে ভাবলাম যে এইটাই বিয়ে করা লাগবে। যে কোনো ভাবে তার সাথে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার পরে এক পর্যায়ে আমি বুকের উপরে এসিড দিয়ে নাম লিখি, তার নামটা 4টা অক্ষরে এসিড দিয়ে নাম লিখি আমার বুকের উপরে। ওটা আছে এখনো? নাম মুছে গেছে, ওকে। মুছে গেছে। এটা এসিড দিয়ে লেখা হয়েছিল এইভাবে, মানে গ্রামের বাড়িতে আপনি দেখবেন যে ওই জমির মধ্যে এক ধরনের পাতা হয়, এক ধরনের গাছ, পাতা হ্যাঁ। হয়, গাছের পাতা, ওইটা দিয়ে লিখছিলাম। তো কিন্তু লেখার পরে যে সমস্যাটা আমার দেখা দিল, ওইটা আর আমি মানে ফসকা উঠে গেল। দৌড়া যায়, মসজিদের যে ফ্লোর আছে টানা শুয়ে পড়লাম, ঠান্ডা লাগে, শুয়ে আছি। তারপরে উঠলেই প্রচন্ড জ্বালা পোড়া করে। উঠলাম, শার্ট গাড়ি দিয়ে বাড়িতে এলাম, আর শার্ট খুলতে পারি না। কে বান দেখে ফেলায়, মা তো দেখতে পারে। এখন বাড়ির পাশে, আমার বাড়িতে গোসল করার কোনো ব্যবস্থা নাই, নদী আছে পাশেই। এখন গোসল করার সময় আব্বা যায় সাথে, আরো বন্ধু বান্ধব, এলাকার অনেক লোক গোসল করে। আমি সবাই খালি গায়ে গোসল করতে, এরকম খালি গায়ে কাঁচা দিয়ে প্যান্ট পরে লুঙ্গি পরে নাইমে পড়ে, আর আমি শার্ট গায়ে দিয়ে গোসল করার জন্য নামি। সবাই আমার দিক তাকা থাকে, এটা কোন পাগল আইছে রে, শার্ট তো খোলে না রে, এটার কি অবস্থা। আমি শার্ট খুলবো কি করে, ঘাও হয়ে গেছে, প্রচুর ঘাও বুকের উপরে, পুরো 4টা অক্ষর, কখনো খুলতে পারি না। তো ওই মেয়েরা যেভাবে কাপড় চেঞ্জ করে ঘরের মধ্যে যায়, আমি ওইভাবে শার্ট চেঞ্জ করতাম। তো ওরে দেখানোর জন্য শার্টের একটু বোতামটা একটু নরম করে নিয়ে ওর সামনে যাই, যাতে টান দিলে যাতে ছিঁড়ে যায়, আবার হাতে ব্যথা না লাগে, আবার না ছেড়ে। ওর সামনে যায় ওরে বলি যে দেখো, তোমার একটা নাম আমি সারা জীবনে মানে যাতে আমার বুকের মধ্যে থাকে, এই জন্য একটা নাম লিখছি এসিড দিয়ে। এরে কি করছে, পরে আমি শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেলা, ওরে দেখাই, ও কাইন্দে দেয়, কাইন্দে দিয়ে চলে যায় বাড়িতে। তো পরে অনেকদিন সম্পর্ক ছিল, তার সাথে আমার মানে সম্পর্ক হয়ে যায়, সবকিছুই হয়। তো পরে তার বিয়ে হয়ে যায় অন্য জায়গার সম্পর্ক, মানে থাকা অবস্থায় আমি বিয়ে করতে চাই কিন্তু পারি না। মানে তখন আমার কোনো কর্ম ছিল না, আমি কিছুই করি না, ঘুরে বেড়াই। এসএসসি পাস করে আমি কাজ শিখতেছি, এই জন্য আমার সাথে বিয়ে দেয় না। এডি আমার তখন অপরাধ ছিল, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে পারিনি। ওইভাবে সে আমার কাছ থেকে চলে যাওয়ার পরে আমার মনে খুব আঘাত লাগে। তারপরে আমার সাথে খাদিজা, যার ডাক নাম গ্রামের বাড়িতে নাম হচ্ছে খাদিজা, তার সাথে আমার পরিচয় হয়, সম্পর্ক হয়। সেটা মানে কিভাবে আমি বলবো, আমি এসএসসি পাশের আমার রেজাল্ট আসে, আমি 2nd ডিভিশনে পাশ করি, খুব আনন্দ পাই যে আল্লাহ, আমি গরিব মানুষের বাড়ি, আমাদের বংশের মধ্যে আমি প্রথম এসএসসি পাশ করি। মানে এত দুষ্টুমি শয়তানি করার পরেও আপনি রেজাল্ট ভালো করেছেন। জি, মানে এটা আমি পাশ করি আমার 95% নকল করে। প্রিয় শ্রোতা, আজকেও সবকিছু স্বীকার করছে এবং অনেকেই যেটা পাচ্ছেন, অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে এবং অনেকেই অনেক হাসছেন, আমি জানি, হো হো করে লিখেছেন এখানে, কিন্তু দিজ আর ফলস, এগুলো জীবনে ভুল, অপরাধ। ও ওই জায়গাটা থেকে ভেবে ফিল করে এবং ছোট ছোট অপরাধ করতে করতে ও আজকে কোন জায়গাটায় গিয়েছে এবং শেষ পর্যন্ত বড় অপরাধগুলো কি ছিল, ইভেন ইউ কান্ট থিঙ্ক, আপনি ইমাজিনও করতে পারবেন না। আপনি 95% নকল করে কিভাবে করতেন? নকলটা আমি গ্রামের বাড়িতে, আমার বাড়িতে আমি 2টা সেট কিনি বই, একটা পড়ার জন্য, একটা নকল করার জন্য, সম্পূর্ণ একটা গাইড, সবকিছু A to Z নকল করার জন্য একটা করে গাইড কিনে নিয়ে এসে, গাইডটা খুব ছোট ছোট করে আমি গাইডটা নকল করার জন্য যাতে হাতের মধ্যে রাখলে যাতে মাস্টার বা ওই যারা বোর্ডে থেকে আসবে বুঝতেও যাতে না পারে। এটা কি আমি যতদূর জানি গোল 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 করে এক ধরনের চাকতির মতো করে একদম লম্বা একটা মালার মতো হয়, ওটা করতেন। এটা কার কাছ থেকে শিখেছিলেন? অনেকভাবে। এটা আসলে ওই হাই স্কুল থেকে শিখতাম। আর আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি নকল দিছি হলো ওই বোর্ডে যায়, মানে ওই বোর্ড পরীক্ষায় যায়। আমি যখন 8-এ তখন থেকে নকল দেওয়া শুরু করি, যারা পরীক্ষা দেয় তাদের যা নকল দিই। ওয়ার্ল্ড টপকায় যায় আমি এসএসসি যে কেন্দ্র আছে, পরীক্ষা কেন্দ্র, ওইখানে ঢুকে আমি নকল দিতাম। একদিন পুলিশের সাথে আমার ধাওয়াধাওয়ি হয়েছিল। আমি খুব দৌড়াইতে, খুব মানে প্রচন্ড জোরে দৌড়াইতে পারি। আমার দৌড় ভাই যে আমি অনেক পুরস্কার পাইছি জীবনে। তো আমাকে পুলিশ তো সহজেই ধরতে পারবে না, ওর ট্রেনিং আছে, কিন্তু আমার ট্রেনিং না থেকে আমি অনেক জোরে দৌড়াইতে পারি। ওকে, তো তারপরে আপনি নকল করলেন 95%, আপনি নকল করলেন 95% আমি নকল করে এসএসসি পাস করি। আমার যে অঙ্ক পরীক্ষা আছে 100% নকল, ওটা একটাও আমি কোনো আমার জ্ঞান দিয়ে আমি অঙ্কটা আমি কষি নেই, সম্পূর্ণ নকল করে দিয়েছিলাম, একদম A to Z ফাইন, একেবারে ফার্স্ট টু লাস্ট আমি নকল করছিলাম। কমন পড়তো কিভাবে?
কপন তো আমি পুরো গাইডটাই নিয়ে গেছি পুরো গাইডটা আপনি নকল করে নিয়ে গেছেন? জি, আমার তো 2টা গাইড, আমি পরীক্ষা দেওয়ার জন্য একটা কিনছি আর পড়াশোনা করার জন্য একটা কিনছি, 2টা গাইড কিনছি যে এটা কাইটে নকল করব, সম্পূর্ণ কাইটে পরীক্ষা দেওয়ার জন্য এটা কাইটে নিয়ে। আপনি বুঝতেন কিভাবে যে এই প্রশ্নটা এই নকলে আছে? কারণ নকলগুলো তো অনেকগুলো হয়ে যাবে, এগুলো থাকতো কোথায়? জি, এটা তো নিয়ে যাইতাম বলে যে সিট বেঞ্চ আছে একটা, হাই বেঞ্চ আছে একটা, যে ওই হাই বেঞ্চের নিচে স্কেল জাতীয় একটা নিয়ে যাইতাম, ওইটার উপরে রাইখা দিতাম আবার ওই গাইড গুলা, পুরা গাইডটা। টিচার বুঝতে পারতো না? না, এটা বুঝতে পারতো না। ওদেরকে আবার ওই টাকা দিতাম, যারা ওই আমাদের পানি খাওয়াইতো, বলে দিত যে এখন বোর্ডে থেকে লোক আসছে, এখন আর সম্ভব না, সাথে সাথে ওটা করে ফেলতাম, মানে লুকায় ফেলতাম, ওরা জানাই দিত। যারা এই ইয়েতে পাহারা দিত পানি তারা খাওয়াই, জি, যারা পাহারা দিত, জি। ওরা এটা বলে দিত? জি। এবং ওরা টাকা খেত? হ্যাঁ, ওদেরকে টাকা দিতাম। ওকে। এরা ওরা এই সুযোগটা আমি ব্যবহার করিয়া আমি এসএসসি পাসটা করি। আমার পাস করার কথা না, আমি ভাবছিলাম যে পাস করবই। আমার একটা ছিল যে যেভাবে আমি লেখছি সবকিছু, একটা সাবজেক্ট আমার একটু হয়েছিল আর কি, যে ইগুলা ওই রেজিস্ট্রেশন না কি যেন একটা নাম্বারে একটু সমস্যা হয়েছিল, কিন্তু লেখাগুলো সবগুলো আমার একটা বুকে সাহস ছিল, আমি পাস করবই। আমার লেখার খুব স্পিড ভালো ছিল, হাত দিয়ে খুব ভালো লিখতাম, কিন্তু নকল করে লিখতাম অবৈধভাবে, যে এই হাত দিয়ে। তো তারপরে তো আমি এসএসসি পাস করি, আমি ভাবি যে যাক আমার জীবনের কিছু আশা পূরণ হয়েছে। তো এসএসসি পাস করার পরে আমাকে পুলিশের চাকরি দেওয়ার জন্য খুব চেষ্টা করা হয়, আমার বাড়ি থেকে, পরিবার থেকে, আমার মামা অনেকে চেষ্টা করে, কিন্তু আমি মানে আমার হাইটটা হয় না, আমি 5 ফুট 6 ইঞ্চি না হইলে তো পুলিশের চাকরি পাওয়া যাবে না, যার কারণে আমি পুলিশের চাকরিটা পাইলাম না। এটা আমাদের ওইখানকার একজন এমপির, তখন এমপি হয় নাই আর কি, এমপি প্রার্থী, তার খুব সহযোগিতা নেই, কিন্তু কোনো কিছুতেই আমার কাজ হয় না, আমি চাকরি পাই না। তখন আমাকে বলে নির্বাচন আসতেছে, নির্বাচন করো, এমপি হলে ইনশাল্লাহ তোমার ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করো না। তো আমি খুব বুকে সাহস নিয়ে নির্বাচন করতে থাকি, তার পক্ষে প্রচারণা চালাতে থাকে, প্রচন্ড মানে সাহস নিয়ে নির্বাচন করি। নির্বাচন করার পরে আল্লাহর রহমতে সে জয়ী হয়, এবং জয়ী হবেই, সেটা জানতে পারছিলাম যে সে জয়ী হবেই। জয়ী হওয়ার পরে আমার নির্বাচনে কোনো কারচুপি করেন? ওই নির্বাচনের সময় কোনো কারচুপি হয় নাই। তো পরে আমি চাকরির অপেক্ষায় থাকি যে এই তো এখন ক্ষমতা আসলো, আমার একটা ব্যবস্থা করে দেন একটা কিছু। এর আমার আগে একটা ছেলেকে, সে এমপির যে ভাগ্নে, সে করে আর কি, যে তার একজন পিএস রাখে, তো সে আবার ওই একটা অবৈধ কাজ করার কারণে তারে বাদ দিয়ে দেয়, দিয়ে আমারে ডাইকে নিয়ে আমারে প্রথমেই বলে যে তোমাকে চাকরি করতে হবে, কিন্তু খুব সিরিয়াসলি একটা ব্যাপার, যেটা মুহূর্তের মধ্যে জনসভায় কি বক্তব্য দেব এটা লিখে দিতে হবে, 1 নম্বর ব্যাপার। মঞ্চের সামনে স্টেজে বৈশা লিখে দিতে হবে যে এখন কি বক্তব্য দেব, এই জায়গায় কি বক্তব্য দেওয়া দরকার, ডিটেলস লিখে দিতে হবে। তো আমি আগে থেকেই পারতাম, আমার রাজনৈতিক বক্তব্য আমার অনেক ভালো, আমি দিতে পারতাম, জানতাম আমি। তো আমি ওটা প্রথমে ওই মুহূর্তে আমি লিখে দিলাম যে এইভাবে আপনাকে বক্তব্য দিতে হবে, এই খুশি হইলো। তো তারপরে আমাকে চাকরিতে জয়েন করালো, যে ঠিক আছে তুমি আমার সাথে থাইকে যাও আমার পিএস হিসেবে। তো বেতনটা কোনো পার্মানেন্টলি হইলো না যে এই টাকা তোমাকে মাসিক বেতন দেব। তো আমি যখন এমপি সাহেবের ভাগ্নের সাথে থাকা অবস্থায়, তো এমপির যত কাজকর্মগুলো আসতো, বিভিন্ন সরকারি যে বরাদ্দগুলো আসতো, টিআর, কাবিখা, এলজিডি, এডিপি, যে বরাদ্দগুলো। আপনি কাবিখা মানে বুঝেন যে কি, এটা বলেন তো? হলো কাবিখা হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য। পারফেক্ট। প্রিয় শ্রোতা, আমরা ওকে একটা এসএমএস বলে নিতে চাই এবার। সেটা হচ্ছে, এতক্ষণ পর্যন্ত ও যা বলেছে তা আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমরা একটু টেস্ট করে দেখতে চাই। আমাদের যারা লিসনার রয়েছেন তারা কতটুকু বিশ্বাস করেছেন নাকি আদৌ করেননি। এই যে ঘটনাগুলো একের পর এক বলে যাচ্ছে, ছোট ছোট অপরাধগুলো ধীরে ধীরে বড় ধরনের অপরাধের কাছে ওকে নিয়ে যাচ্ছে, এটুকু আপনি কতটুকু বিশ্বাস করেছেন? আপনি যদি বিলিভ করে থাকেন তাহলে আপনি এসএমএস বলে যেভাবে লিখবেন, প্রথমে আপনার টেক্সটে গিয়ে আপনি লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম, ABC স্পেস ইয়েস অথবা নো, ABC স্পেস ইয়েস অথবা নো লিখে পাঠিয়ে দেবেন 2221। আমি আবারও বলছি 2221 নম্বরে। অতি দ্রুত আমাদেরকে এসএমএস টি পাঠিয়ে দিতে হবে। একটু পরে আমরা এসএমএস পোলের রেজাল্ট জানিয়ে দেবো। আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু এসএমএস পোল নিয়ে কাজ করছে, এবং আমরা জানাবো আপনাদেরকে যে কত শতাংশ মানুষ এই আজকের যে অপ্রিয় সত্য উদ্ঘাটন হচ্ছে এরপর যে কত শতাংশ মানুষ এই ঘটনাগুলোকে বিশ্বাস করতে পেরেছে। ওকে, তারপর সরকারিভাবে যে বরাদ্দগুলো আসতো, বিভিন্ন প্রজেক্ট, এগুলো থেকেই আসলে আমার টাকা মারার
শুরু হয়। কিন্তু প্রথমে আমি বুঝতাম না যে এইগুলা কিভাবে টাকা মারতে হবে, এই থেকে আমি কিভাবে টাকা খাইতে পারি। আমার জীবনে তো আমি রাজনীতি বুঝি নাই, আর এই প্রজেক্ট এইসব এত কাবিখা টিআরএলজিডি এত টনকে টন গম চাউল, এটা জীবনে বাপের জন্মে আমি তো কখনো চিন্তাও করিনি। কিন্তু ওইটা আসার পরে প্রথমে বুঝতাম না যে এটা এমপি সাহেবের বাইক না আমাকে যেভাবে বলতো আমি ওইভাবে করতাম। কিন্তু তখন দেখি যে আমার এই টাকা সাধে যে ভাই আমার এই প্রজেক্টটা দে, তোর একটু দেবো না, একটু একটু দেবো না, পার্সেন্টেজ আছে তোর। যখন এইটা করা শুরু করলো দেখলাম যে এই জায়গা থেকে টাকা খাওয়ার একটা লাইন আছে। তো এরপরে ওই বিভিন্ন প্রজেক্ট দিতাম, লিস্টে উঠাইয়া দিতাম। এরা এমনি যাচাই বাছাই করতো, এমপির ভাইগনা এমপি দুজনে যাচাই বাছাই করতো। কিন্তু আমি যে দিয়ে দিছি একটু থাকতো আর কি, যে জহুরুল দিছে এটা পারফেক্ট, এটা দেওয়া লাগবে। ওইটা যে আমি যে 2 নাম্বারই করে দিছি অতটাই করতো না। যাদের নামগুলো আপনি লিস্টে দিতেন তাদের কাছ থেকে আপনি এক ধরনের ঘুষ খেতেন, জি। খেয়ে আপনি তাদের নামগুলো দিতেন জি। যাতে তারা ওই সাহায্যটা পায়। প্রজেক্টটা তাদের প্রজেক্ট গুলা, জি, যে তারা হয়তো একটা মন্দিরের বা একটা মসজিদের নাম দিছে, একটা ক্লাবের নাম দিছে, দিয়ে দিলাম যে আপনি এই মসজিদে যা ওয়াদা দিয়েছিলেন নির্বাচনের আগে, যে আমি নির্বাচনে জিতলে আমি এই মসজিদের 3 তলা বানায় দেবো, 2 তলা বানায় দেবো, এটা ওয়াদা দেওয়া আছে আপনার। একটা নির্বাচনের আগে এমপিরা এতই ওয়াদা দেয় যেটা নির্বাচনের পরে আর অতটুকু খেয়াল থাকে না আমি ওই জায়গায় আসলে ওয়াদা দিছিলাম কিনা। যদিও এমপির পিএসরা লেখা রাখে, কিন্তু ওই মুহূর্তে নির্বাচনের পরে অতটুকুই কাজ করে না। আর যে বরাদ্দ পায় ওই ওয়াদাগুলো অতটুকু পূরণ করা সম্ভব না, যার কারণে তাদের ওই অতটা কাজ করে না। তো আমি লিস্টে নামটা উঠাই দিতাম, আর দেওয়ার পরে তারা আমাকে একটা পার্সেন্টেজ দেওয়া শুরু করে। আর এই পার্সেন্টেজ গুলা আমি দেখলাম যে এমপির বাইক নেয় প্রচুর পরিমাণে পার্সেন্টেজ নিতেছে, ওই ইসের কাছ থেকে ডিলারের কাছ থেকে টাকা নিতেছে। তো তারপরে চিন্তা করলাম যে সম্পূর্ণ একটা প্রজেক্ট মাইরে দেওয়া যায় কিনা, এটা একটা চিন্তার মধ্যে। ফুল প্রজেক্টে মেরে দেবেন? ফুল প্রজেক্ট কিভাবে মাইরে দেওয়া যায়, দেখলাম যে না, ফুল প্রজেক্ট মাইরে দিতে গেলে আমার নামে যে কোনো মুহূর্তে মামলা হয়ে আসবে, ফুল প্রজেক্ট মাইরে দেওয়া যাবে না। তখন আমি ওই বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিয়ে তাদের সাথে ডাকতাম, তাদের ওই কমিটির যে মসজিদের যে কমিটি আছে, মসজিদ কমিটির সভাপতিকে ডাকতাম যে কাকা একটু আমার সাথে দেখা করেন। রাত 2টা বা 3টা বাজে আমি তো বাড়িতে আসতাম কবির রাত্রে, আর খুব ভোরে আমি চলে যেতাম। ওই রাত্রেই আমার সাথে এসে দেখা করতো যে বাবার তুমি ডাকছো কি জন্য। হ্যাঁ ডাকছি কাকা, ওই যে মসজিদে আমি 1 টন চাউল আমি পাশ করার এনে দিতে পারবো, কিন্তু বিনিময়ে 5,000 টাকা দেওয়া লাগবে, আপনার নগদ এখন দেওয়া লাগবে। যদি পারেন তাহলে আপনি 1 টন চাউলের যা দাম হয় আপনি বিক্রি করে টাকা নিতে পারবেন, কিন্তু 5,000 টাকা দিতে হবে আজকে। তো সে কয় যে 1 টন চাউলের দাম কত, 12,000 টাকা বা 14,000 টাকা। তো 5,000 টাকা দিলে তো আমার লস নাই, না পাইলেই তো আমার ক্ষতি। 5,000 টাকা দিয়ে যা পাইতেছি এটাই তো লাভ। ঠিক আছে বাবা, এটা টাকা কি তুমি নেবে? না না, কোন কি, মিথ্যার আশ্রয় নিতাম। এটা উপর লেভেলে আমার দেওয়া লাগবে, বিভিন্ন জায়গায় দেওয়া আছে, আপনি তো বুঝবেন না, এটা দেওয়াই লাগবে, না দিলে পাশ হইবে না, মসজিদের নামে আসবে না, এরকম করে আমি দিতাম। আর ওই আমাদের এমপি মসজিদের নাম অতটাই দিতেন না, যে ধর্মীয় প্রতিষ্ঠান পাশ হয়ে যাইতো সাথে সাথে, আমি ওই এইখান থেকে টাকাটা নিয়ে নিতাম। কি পরিমাণ টাকা নিতেন আপনি? সবকিছু মিলিয়ে কি পরিমাণ টাকা নিয়েছেন এরকম করে? 1 লক্ষ টাকার মতো নিচ্ছি। 1 লক্ষ টাকার মতো আপনি নিয়েছেন। প্রিয় শ্রোতা, SMS পোলের রেজাল্ট চলে এসছে। কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ এই ঘটনাগুলোকে এখন পর্যন্ত বিশ্বাস করতে পেরেছেন, চলুন আমরা একটি কম্পিউটারের কাছ থেকে জানি। Yes, 90%. No, 5%. No comments, 5%. SMS পোল বলছে 90% মানুষ বলেছে ইয়েস, অর্থাৎ 90% মানুষ বলছে ইয়েস, 5% বলছে নো এবং 5% হচ্ছে নো কমেন্টস। ওকে, আমরা এই রেজাল্টটা দেখলাম এবং মাঝে মাঝে আমরা SMS পোলের কাছে যাব। প্রিয় শ্রোতা, এখানে আপনাকে আরো একটি জিনিস যেটা বলতে চাই, যে এই ঘটনা চলাকালীন সময়ে SMS পোল দেয়া হলে আপনি দ্রুত সেখানে অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব এবং বিরতির পর্যায়ে আপনাকে বলছি যে আজকে জহুরুল হক তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে। জহুরুল হকের মতো আপনিও যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের কাছে এসে প্রকাশ করতে চান, চাইলে আপনি আপনার নিজের নাম গোপন রাখতে পারেন। তাহলে আপনি যেটা করবেন, আপনার সেলফোনে লিখবেন ABC, প্রথমে লিখতে হবে ABC স্পেস আমাদের অনুষ্ঠানের শর্ট কোড যেটা হচ্ছে JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com।
ছোট্ট একটা সংবাদের বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা এক্ষুনি ফিরে আসবো এবং যাওয়ার সময় আপনাকে বলছি আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমরা ফেসবুকে আমাদের যিনি আজকে অতিথি জহুরুল হক তার একটি ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজে কিবরিয়ার টিম, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, এবং সার্বিক সহযোগিতায় রয়েছে হ্যালো 8920 টিম। প্রিয় শ্রোতা, আপনি নিশ্চয়ই জানেন যে হ্যালো 8920 প্রচারিত হয় প্রতি বুধবার রাত 11:20 এবং আপনারা আজকে শুনছেন যাহা বলিব সত্য বলিব, এটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত 11:20। প্রিয় শ্রোতা, আজকে যাহা বলিব সত্য বলিবতে আমাদের এখানে রয়েছেন মোহাম্মদ জহুরুল হক। তিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছেন এবং তার মতো করে আপনিও চলে আসতে পারেন আমাদের এখানে অপ্রিয় সত্যগুলো বলার জন্য। সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি আপনার সেলে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং আজকে আপনারা যে ঘটনাটি শুনছেন এখানে, সেই ঘটনাটি যদি আপনি পরবর্তীতে শুনতে চান, ডাউনলোড করে আপনার কাছে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে এসে সংগ্রহশালা থেকে যাহা বলিব সত্য বলিবর এখন পর্যন্ত যতগুলো গল্প, যতগুলো ঘটনা এখানে উদ্ঘাটিত হয়েছে, প্রত্যেকটি ঘটনা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখান থেকে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। আমি আবারও বলছি www.abcradiobd.fm। প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, আপনি যদি দেশের বাইরে থেকে আমাদেরকে শুনে থাকেন, কিংবা আপনি যদি এখানে না এসে নাম গোপন করে হলেও আপনার জীবনের ভুলগুলো স্বীকার করতে চান, আপনি যদি মেইল করতে চান, তাহলে আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। আপনি চাইলে আমাদেরকে চিঠিও লিখতে পারেন। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমরা ফিরে যেতে চাই আমাদের অতিথির কাছে, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছেন। এই ফাঁকে আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আজকে এক্সপার্ট প্যানেল থেকে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি পুরো ঘটনা লাইভ শুনছেন ফোনে, এবং পুরো ঘটনা উদ্ঘাটন হবার পরে শেষে তার মূল্যবান মতামতগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা ফিরে যাচ্ছি জহুরুলের কাছে। জহুরুল, যে জায়গাটিতে আপনি ছিলেন, যে আপনি সবকিছু এইভাবে এক ধরনের কি বলা যেতে পারে প্রতারণা করে মসজিদ মন্দিরের কাছে আপনি জিনিসগুলো দিয়ে দিতেন এবং তার একটা বিশাল পার্সেন্টেজ আপনি নিতেন, যেটার পরিমাণ প্রায় লাখ টাকার কাছাকাছি। তারপর আমি এই টাকাগুলো নেওয়া শুরু করি অনেক পরে অবশ্য। প্রথম দিকে তো আমি বুঝি নেই, পরে যখন নেওয়া আমি শুরু করলাম, এর মধ্যে আমার সাথে খাদিজার সম্পর্ক তৈরি হয়। ওকে, খাদিজা নামের একটা নতুন মেয়ে আপনার জীবনে আসলো, জি। এক ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপর? তো ওই খাদিজা খুব লোভী একজন মেয়ে। সে শুধু টাকা চায়, অর্থ সম্পদ চায়। আমার চেহারা কেমন, একজন মানুষের চেহারা কেমন, কোনো কিছুই সে বোঝে না, শুধু টাকা সম্পদ তার চাই। এটা আমি জানতাম না। আমাদের ওইখানে একজন চেয়ারম্যান আছে, তার বডিগার্ডের সাথে আমার পরিচয় হয়। সে আমাকে এসে বলে যে, দোস্তরে আজকে আমার ডার্লিং যেটা আমার এই শার্টটা গিফট করছে, আর আবার আরেকদিন এসে বলে আজকে আমার এই বেলটা গিফট করছে আমার ডার্লিং। আরে আমাকে পরিচয় করায় দে একদিন, তোর যেহেতু ডার্লিং আমাকে পরিচয় করায় দে, তোর বান্ধবী গার্লফ্রেন্ড। তো ও কয়ে ঠিক আছে, সময় হলে দেবো পরিচয় করায়। এর মধ্যে একদিন ও যে স্কুলে লেখাপড়া করে, খাদিজা যে স্কুলে লেখাপড়া করে, ওই স্কুলে আমাদের একটা জনসভা থাকে। তো 2003-এর কথা। তো ওই সময় আমাকে একটা কর্ডলেস দেওয়া হয়েছিল, ওকিটকি, যেটা 3 কিলোমিটার কভার করতে হলো। ওটা কন্টিনিউ আমার কাছেই থাকতো। ও ভাবছিল, গ্রামের মেয়ে তো তখন ভাবছিল যে এটা মোবাইল ফোন হয়তো বা, আর আমার কাছে ব্যাগ আছে, টাকা আছে। ওই মঞ্চে মানে জনগণের মধ্যে যতগুলা লোক আছে ওকেই সুন্দর দেখাইতেছে, লাল ড্রেস পরে সবার মাঝখানে বৈশা আছে। আমার ওই মির্জা যে ছেলেটা ওর কথা বলে এসে আমার বলতেছে যে, দোস্তরে ওই যে মেয়েটা দেখতেছিস না, ওই মেয়েটাই আমার গার্লফ্রেন্ড।
তখন করলাম যে আমার সাথে পরিচয় করা দিস, ওইটা দেখা লাভ নাই। কিন্তু ওই মেয়েটা কাউরের দিক তাকায় নাই, খালি আমার দিক বারবার তাকায় আছে। এই ছেলেটা এত ছোট একটা ছেলে, এরকম মোবাইল ফোন এত বড় নিয়ে ঘুরতেছে, ব্যাগ টাকা এই সেই, এত বড় বড় লোকের সাথে পাজেরো গাড়িতে, এটা নিশ্চয়ই কোনো মালদার পার্টি, এটা ওর এটা ধারণা এসে যায়। ঠিক আমার দিকে বারে তাকায় আছে। আমার দলের একটা ছেলে ছিল, জীবন নাম, খুব স্মার্ট, গাড়ি নিয়ে চলাফেরা করে। ওইটা মেয়ের সাথে মানে করার জন্য, ভাব জমানোর জন্য খুব চশমা চোহে এই সেই করতেছে, কিন্তু ওরে পাত্তা দিতেছে না, আমার দিক বারবার তাকাইতেছে। কিন্তু আমি গুরুত্ব দিতেছি না, আমি ওরা দেখা, ও আমার দেখতেছে, আমি গুরুত্ব দিতেছি না, আর তোর কোনো বেল নাই, এই সেই দেখাইতেছি। বাপ আমার লেভেল কই আর তোর লেভেল কই, এটা আমি বুঝতে দিতেছি, তোর কোনো বেল নাই। তো তারপরে চলে আসার সময় ও ভ্যান গাড়িতে ওর বাড়িতে যাইতেছে, জনসভা শেষ করে আমি যাইতেছি, এমপির গাড়িতে বসে পাজের হতে, গাড়ির গ্লাসটা যে থাকে সাইড গ্লাস, ওটা যে সুইচটা চাপ দিলে যে নামে যায় গ্লাসটা, আবার চাপ দিলে তো উঠে যায়। তো ওই গ্লাসটা আমি আস্তে করে টিভি দিয়ে আমার বুক সমান নামায় দিয়ে থুতু ফালানোর মতো করে, আমার গাড়ির মধ্যে যারা আছে তারা যাতে বোঝে আমি থুতু ফালাইতেছি। এর মধ্যে আমি ওই মেয়েটার দিকে তাকাই, মেয়েটা তখন আমার দিকে তাকায়, ভ্যান গাড়িতে বসে হাসি দেয় এবং টাটা দেওয়ার মতো ভাব দেখায়, কিন্তু লোকজন থাকার কারণে আর টাটা দিতে পারে না, তো চলে যায়। তখন আমার মেমোরিতে কাজ করে যে এই মেয়ের সাথে যদি মির্জার সম্পর্ক থাকতো তাহলে আমার সাথে এমন করতো না। একটা ছেলের সাথে সম্পর্ক থাকলে কখনোই সে অন্য ছেলের প্রতি এমন আকৃষ্ট করতে চাইবে না। তো এর সাথে তো আমার একটু কথা বলাই দরকার। তো আমার উপরে দায়িত্ব আসে, আমার উপজেলায় যতগুলা মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানে যতগুলা টিউবওয়েল আছে, টিউবওয়েলটা ভালো না কাঁচা, টিউবওয়েল আছে না কি নাই, টিউবওয়েলটা নষ্ট নাকি ভালো, গোড়াটা পাকা না কাছে, এই রিপোর্টটা তৈরি করতে হবে। প্রথমে ওদের ইউনিয়ন আমি বাইসে নেওয়ার পরে আমি ওদের ইউনিয়নে আমার যে একজন বডিগার্ডের মতো থাকতো, কন্টিনিউ আজাদ নাম, সে কন্টিনিউ আমার মোটরসাইকেল চালাইতো, মানে আমাকে নিয়ে এসে যাইতো, আমি মোটরসাইকেল চালাইতাম না, এখনো আমি মোটরসাইকেল চালাইতে পারি না। তো পরে তারে নিয়ে যাইতাম, তারে আমি সিগারেট খাওয়ার জন্য বা চা নাস্তা খাওয়ার জন্য টাকা দিতাম, তার কাজ আমারে নিয়ে যাও, আমি যে নেই যাই, গোরস্থানে যাই, সোজা ওটা তার দেখার নাই। আমি ওই দিন প্রথমেই বাইসে নিচ্ছি, ওদের বাড়ির সাথে একটা মসজিদ আছে, মসজিদের সামনে দাঁড়াইছি, মোটরসাইকেলের ডায়েরিটা নিয়ে আমি রিপোর্ট করতেছি। ওই সময় আমার দেখে দৌড়াইছে, আইসা আমার সালাম দিয়ে বলতেছে, ভাই আপনার নামটা কি বলবেন? কেন তোমাকে নাম বলতে হবে, তুমি কে? তখন আমাকে বলে, না সরি, আমি আপনার নামটা জাস্ট জিজ্ঞেস করছি, অন্য কিছুতে না, আমার নাম পায়েল আহমেদ, এই কথা বলি। মানে মিথ্যা কথা বলেন? জি, ওকে, সম্পূর্ণ মিথ্যা আশ্রয় নিয়ে, আমার নাম পায়েল আহমেদ। আর কিছু বলার আছে? ঠিক আছে যাওগা। বলে ওরে তোর কোনো বেলই নাই, তুই কি আর আমি কি, আমার লেভেল কই, ওরে পাত্তাই দিই না, মানে ওরে বুঝাইতেছি যে মানে আমি ওই রকম লেভেলের লোক। পরে তো ওই জায়গা থেকে চলে যায়, কিন্তু আমি আইসা চিন্তা করি ও তো পাগল কেরে, আমারে দেখি এত পাগল, ও কারোর সাথে ওর সম্পর্ক নাই। আর আবার খোঁজ খবর নিয়ে দিই, ওর পিছনে অনেক ছেলেরা ঘুরঘুর করে, মানে ওদের উপজেলার চেহারা সুন্দর, গরিব মানুষের মেয়ে, অনেক ছেলেরা ঘোরে, ও পাত্তা দেয় না, ওর চেহারা সুন্দর, আর তারা গরিব, আর এলাকার লোকজন তো পাত্তা দেয় না, আর্থিক অবস্থা এসে জানে তাদের কোনো বেল দেয় না। এটা আমার কাছে নিউজ চলে আসে। এর মধ্যে আমার কাছে হঠাৎ করে মেমোরিতে আসে, ওর বাড়ির পাশে আমার একটা চাস্তো বোনের বিয়ে হয়েছে। দৌড়া চলে যায় আমি গাড়ি নিয়ে স্বাস্থ্য বোনের বাড়িতে, কোনোদিনও যাইনি। স্বাস্থ্য বোনের বিয়ে হওয়ার পরে ওই দিন যাই, যা স্বাস্থ্য বোনের একটা দুর্মার একটা মিথ্যা কথা বলি যে দেখ রে, বাড়ি থেকে তো বিয়ের কথা কইতেছে, পাত্রী তো তাই সুন্দর মিয়া, টাকা পয়সা তো কোনো কিছু নিবে না, মিয়ার তো অবশ্যই সুন্দর হওয়া লাগবে। আমি এমন করে বলি যাতে ওই মেয়ের ও নিয়ে আসে, তো মিয়া তো অবশ্যই সুন্দর হওয়া লাগবে, না হলে তো বিয়ে করাইবে না। আর এই জায়গায় একটা মেয়ে আমার দেখছি একটু সুন্দর, খোঁজ খবর নিয়ে দেখলাম যে অমুকের মিয়া তো সুন্দরী আছে। জহুরুল খবরদার, ওই মেয়ে ভালো না। তুই বয়, তোর সুন্দর মেয়ে দেখাইতেছে, ওর চাইতে সুন্দর মেয়ে আমি আনতেছি, তুই এটা নিয়ে করবি না, ওরে কোনো আমি থাক বয়, আমি নিয়ে আসি। পরে কথা বই, আর আমি কি বলবো, স্বাস্থ্য বোন চলে গেছে। এর মধ্যে বাগনি আছে, বাগনি বললাম খাদিজারে চেনো? কয় হ চিনি, আমার সাথে পরে একটু ডাইকে নিয়ে এসো। তো বাগনি যায় আবার ওরে আনতে, আর স্বাস্থ্য বোন আবার আরেকটা মেয়ের আনতে গেছে। স্বাস্থ্য বোনের মধ্যে আরেকটা মেয়ের নিয়ে এসে আমি বসে আছি, যেমন একটা পাত্রীকে দেখতে গেলে যেমন সামনাসামনি বসা থাকে, ওইভাবে বসাই লয় না। বসানোর পরে আমার সামনে আইনছে, আমার কিছু না বললে তো হয় না। তখন আমি মানে যেভাবে একটা পাত্রী দেখতে গেলে প্রশ্ন করে, ওইভাবে আমি প্রশ্ন করা শুরু করলাম। তোমার নাম কি, তোমরা ভাই বোন কয়জন, লেখাপড়া করো, কোন ক্লাসে, রান্না বান্না করতে জানো, এমন ডিটেলস বলতেছি যে পাত্রী দেখতে গেছি। ওরা এইভাবে প্রশ্ন করতেছি, ও ওইভাবে খুশি মনে প্রশ্নগুলো দিতেছে। এর মধ্যে বাগনি আবার ওই মেয়েটারে নিয়ে আসে, খাদিজারে নিয়ে আসে। খাদিজা আমার দেই ফট করে চলে যাবে লিছে, হাই এর আবার কিরারে কোনে বসে চলে যাবে লিছে। আবার কি মনে হয়েছে, বাগনি করতেছে যে তোর কাছে কবে নোট বই দিছি, চল তাতে এই কথা কয়া বাগনির রুমে আইসা ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর যে মেয়েটারে স্বাস্থ্য বোন নিয়েছিল, ওই মেয়েটা আবার ওই অরে দিয়ে রাগ করে চলে যায়, আর স্বাস্থ্য বোন আমার উপরে রাগ করে।
রাগ করুক না, জাহার নামে যাই গিয়ে, আমি এটা তো আইসে। তোমারে আমি তো খুব টেনশন আছি, হাই এখন কি কথা কব না কি করব, কোন অবস্থা, খুব টেনশনের মধ্যে পড়ে গেলাম। এরপরে সাথে আছে খালাতু ভাই, যা যা যা, এই মুহূর্তে সুযোগ, এইটাই আর কিন্তু সুযোগ পাবো না, তাড়াতাড়ি কথা বল। আমি ভয় ডর সবকিছু ত্যাগ করে আমি যাই ওর পাশে বসি, যেমন স্বামী স্ত্রী বসে ওইভাবে ওরে খাটের উপরে বসে পড়ি। ও লাভ দিয়ে খারাপ হয় আমারে বলে যে হেই এ কি, এটা কি অবস্থা, এটা তো সাংঘাতিক ডেঞ্জারাস ব্যাপার, আপনি তো কম সাহস না। তাহলে এই শাহজাদপুরের পোলা 80 টাকা তোলা, সাহসের কি দেখছিস তুই? তুই তো কিছুই চিনিস না আমারে, আমার সম্পর্কে কিছুই জানিস না। তখন তো মানে আমার কথাবার্তা শুই না, ও তো একটু ঘাবড়াইয়া যায়, পরে একটু আবার নর্মাল হয়, আবার বসে। তখন কয় যে আপনি ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? আমার তো মোবাইলে নাই, গেছি কর্ডলেস নিয়ে, ফোন নাম্বার দেবো কি করে? ওর কাছে তো আর খবর পাইতেছি না, এটা মোবাইল নেই। পরে একজন ডিলারের নাম্বার দিয়ে আসি, যে নাম্বার দরকার হলে তুমি ফোন দিও। নাম্বার দিয়ে আসার পরে আমার মাথায় কাছে আল্লাহরে কখন ফোন দেয় এই ডিলার, তাহলে ওই দূরে আবার কি কবে নি, দৌড়া আবার এই ডিলার কাছে যাই, বাইরে ভাই আমি তো আপনার নাম্বার দিয়েছি আর আমার একটা গার্লফ্রেন্ডে, তো ভাই যদি ফোন দেয় তাহলে তো মহাবিপদ, কাম কি আছে, মোবাইল আমার দিয়ে দেন। কয় ভাই মোবাইলটা তো আমার ব্যবসার মোবাইল দেওয়া যাবে না, সম্ভব না, তো যদি ফোন দেয় আমি ম্যানেজ করবো। কি করবেন? ফোন দেখ না কা, কখন দিবে? বললাম কালকে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, কি করে ম্যানেজ করে করবো না, ওটা টেনশন করা লাগবে আপনার, যাও। পরে আমি পরের দিন আবার যাই, দেখি মোতার ভাই কি অবস্থা, আমার এই ফোনটা দেন না কিনে দেন। ডিলার তো, তার সাথে আমার সম্পর্ক, তার কাছে মাল কেনা বেচা করা হয়, যে ওই যে টোনকে টোন গুম চাউল, তো সে আমার প্রতি একটু ইয়ে আছে, আমার প্রতি যদি না হয় তাহলে তো গম চাউল সে পাইবে না, একটু ভয়টা আছে। তার কারণে আমার সে হাতে রাখার জন্য সে ওই বলে আর কি। আমি বলার পরে কয় যে ভাই আজকে ফোন দিছিল, কি করছেন? কয় যে ফোন দেওয়ার পরে জিজ্ঞেস করলো যে কে বলছেন, আপনি কে? তখন কয় যে আমি খাদিজা, আমি জহুরুল সাহেবের অ্যাসিস্ট্যান্ট, বস্তু নাই, একটু বাইরে আছে, কিছু বলতে হবে, এই কথা কয়া দিছে। পরে তো কইলাম যে না ভাই এইভাবে তো চলতে পারে না, আমার ফোন দরকার। তখন আমি 12,000 টাকা নিয়ে ওই মুহূর্তে আমি প্রথম মোবাইল কিনি, আমার জীবনের প্রথম মোবাইল তখন কিনি। ওকে, ওই সময় প্রথম মোবাইল কেনার পরে ওরে নাম্বার দেয়, সেই নাম্বার দিয়ে ওর সাথে যোগাযোগ হয়, কথা হয়, ওর সাথে আমার সম্পর্কটা বেশি করে আরো গাঢ় হয়। তো যেদিন চলে আসবে আমার সাথে, ওদিন ছিল 2003 সালের মার্চের 17 তারিখ সোমবার রাত 8টা। চলে আসবে মানেটা কি? মানে আমি ঢাকাইতে, তখন আমি ঢাকায়, আমারে ফোন দিছে যে কোথায় আপনি, আমাকে আপনি করে বলতো, আর আমারে ও পায়েল নামে চিনতো, জহুর নাম তখন জানতো না, পরে জানে। তো আমারে ফোন দিয়ে বলতেছে যে পায়েল সাহেব আমি তো বাড়ি থেকে চলে এসেছি, আমি আর বাড়িতে ফিরে যাব না, আমি বাড়িতে ফিরে গেলে একটা ছেলের সাথে এরকম বিয়ে হয়েছে, এই ব্যাপার, তো তারে দিয়ে দিবে। কালা একটা বোরখা একটা ছেলে ওর সাথে বিয়ে ঠিক হয়েছে, আমি তো জীবনে ওরে বিয়ে করবো না। কই আছেন আপনি, তাড়াতাড়ি আসেন, আমি না হলে আপনার বাড়ি যাওয়া কিন্তু আত্মহত্যা করবো। তখন আমি ওরে বলি, দেখো তুমি তো পাগলামি করো না, আমার বাড়িতে যাও না, আমি একজন বন্ধুর ঠিকানা দিতেছি, তুমি ওই জায়গা যাও, ওই জায়গায় গেলে সবকিছু সমাধান হইবে। তখন আমি একজন বন্ধুর সাথে কানেক্টেড করে ফোনে কথা বলে ওরও কথা বলা দেই, ওরে ও আমার গ্রামে যায় ঠিক, কিন্তু আমাদের বাড়িতে না যায়, একটা বাড়িতেও আশ্রয় নেয়, ওরে নিয়ে যায় লুকায় রাখে। আর বাবা অনেককেই খোঁজাখুঁজি করে, দিন রাত বইরা খোঁজাখুঁজি করে, আমার বাড়িতে যা খোঁজাখুঁজি করতে, আমার বাড়ি থেকে জানি আমি ঢাকা আইছি, কিন্তু আমি ঢাকা থেকে রওনা একের খুবই স্পিডে যাইতে পারতেছি না, মনে হইতেছে যে আমার মনে হয় যে 1 ঘন্টা 1 বছর যাইতেছে, এই সময় পার হয়। যাই বাড়িতে যাইতে আমার রাত 8টা বাজে যায়, মানে ওর কাছে পৌঁছাইতে। তখন এত মানুষজনের মধ্যে ও ঝাম করে এসে আমার গলা পাইসটা ধরে, একটা লজ্জার ব্যাপার, অনেকজন মানুষজন ছিল ওই মুহূর্তে, ও এসে আমার গলা পাইসটা ধরে, ও মনে করে যে আমি কি পান পাইলাম, মনে করে যে একেবারে আকাশ কুসুম পাইছি, এরকম ঝাম করে এসে। তখন এর পাগলামি করো না, ছাড়ো, নিতে দাও সিদ্ধান্ত দিন কি করবো, এই মুহূর্তে অনেক কিছু চিন্তার ব্যাপার। তখন ওর একটা জিন্সের শার্ট পরাই, প্যান্ট পরাই, ওর একটা ক্যাপ পরাইয়া, বুট পরায়, ওর রাতে একটা সিগারেট ধরাই দেয়, দিয়ে ওরে বাজারের মধ্যে হাঁটাইয়া নিয়ে যায়, রিক্সায় করে নিয়ে একটা গ্রামের ভিতরে, লাউতারা একটা গ্রামের মধ্যে নিয়ে যায়। মিলপিটার চেয়ারম্যানের বাড়ির পাশে একটা বাড়ি আছে, আমার গ্রামের একটা বোন, চাস্তো বোন আর কি, সম্পর্কে আপন আর কি, গ্রামের বোন আর কি। ওর বাড়ির ছাদে উঠি প্রথমেই, আমার সাথে তখন 5 জন ছেলে যায়। ওকে, তো ছেলেগুলা আস্তে আস্তে বিদায় হয়, যে 5 জন ছেলে এইভাবে থাকা সম্ভব না, আর তোমার তো টাকা পয়সাও নাই কাছে, তোমার তো একটা ব্যবস্থা নিতে হবে, এইভাবে তো আর চলবে না, আমরা যাই, আমরা ব্যবস্থা নিয়ে আসি। একজনকে রাইখে দেই, যে ছেলেটাকে আমি খুব বিশ্বাস করি যে ও আমার জন্য যে কোন মুহূর্তে জান দিতেও প্রস্তুত আছে, এমন একটা ছেলেকে আমি রেখে দিই। তো ওকে আমি আবার নিচতলায় বসায় রাখি, যে দোস্তরে যদি কেউ আসে তাহলে আমাদের জানাবি, অন্তত আমাকে জানাবি, বা ই করবি আর কি, আমাদের ইশারা দিবি, আমি জাম করে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে দেবো, কাউরে হাতে ধরা দেবো না। তো চলে আসার পরে আমি বুঝলাম না এখানে, মানে কে ছাদ থেকে আত্মহত্যা করবে? আপনি? আমি কেন?
আত্মহত্যা করবো, কারোর সাথে ধরা দেবো না, কারো কাছে আমি ধরা পড়তে চাই না। আপনি কি করছেন যে ধরা পড়লে সমস্যা হবে? না, আসলে ওই মুহূর্তে ভয়টা কাজ করতেছে যে আমি একটা মেয়েরে নিয়ে এসেছি এরকম করে, যে আবার ধরা পড়বো, আবার বিচার সালিশ হইবে কি না কি হইবে, এই ভয়টা কাজ করতেছে। Okay. পরে এই কথাটা আর কি জানাইলাম যে দোস্তরে কারো হাতে ধরা দেবো না, কেউ আইলে আমার আগে জানাবি, আমি ধরা দিতে চাই না। তো ছাদের উপরে আসি, ফোন আইলো, আর বাপে আমার কাছে ফোন দিল। আমার তখন ফোনটা আছে, খোলা আছে। ফোন দিয়ে করতেছে, কে? আমি বললাম আপনি কে? কয় বাবা তোমরা কোথায় আসাও? আমি যে এই কথা বলছি, ও আমার কাছ থেকে ফোনটা কাটিয়ে নেয়। কাটিয়ে নিয়ে কয় কি হয়েছে তোমার, কি তোমার সমস্যা কি? কয় বাবা তোমরা কোথায়? আমার কাছ থেকে যখন কাটিয়ে নিয়েছে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। ফোনটা কাটিয়ে নিল, বাবারে বাবা আজকে এসে ফোনটা কাটিয়ে নিল আমার হাত থেকে, এত বড় সাহস, সংসার করবো কি দিয়ে? মানে এটা বয়টা করতেছিল, রাগটা কাজ করতেছিল। পরে যখন দেখলাম যে না কথাগুলো আবার লাইনের কথা, আমার কথা, তখন তার মানে রাগটা মাটি হয়ে গেল। বলতেছে যে কি হয়েছে তোমাদের, কি সমস্যা, কি তোমাদের ফোনটা কি জন্য ফোন দিছ? বাবারে তোর মা মৃত্যু শয্যায় অজ্ঞান হয়ে আছে, তোর দাদি একবারে অবশ হয়ে গেছে, কিছুই বলতেছে না, তোর সারা বসতেছে না, তোরা আয়, কই আছিস ক, আমি যা নিয়ে এসতেছি, কিচ্ছু হবে না, তোকে মাইনে নেবো, ক বাবা কোথায় আছিস? তখন সেটি কয়ে যে আমরা সিরাজগঞ্জ কোর্টের কাছে আছি, কালকে কোর্ট ম্যারেজ করবো, এই কথা বলে। তখন ঠিক আছে, আমি ফোনটা কাড়ি নিয়ে আপনার সাথে পাইনছালাপ করার সময় নাই আমাদের, আমরা খুব ইমোশনাল আছি, কথা বলা সম্ভব না, রাইখা দিলাম, কয়া কেটে দিই কথা বলতে। ওর বাবা মা কি খুব দরিদ্র ছিল? জি, দরিদ্র মানে ওর বাবা 2টা বিয়ে করছিল, আর ওর বাবা লোকাল বাস চালাইতো, আমার একজন বন্ধুর সাথেই চালাইতো, খুব কাছের বন্ধুর সাথে, সিরাজগঞ্জ টু সাজাদপুর লোকাল বাস। ওর বাপের নাম বললে সবাই চেনে। ওকে, তারপর? তো তারপরে সে ওইভাবে আমার সাথে ওইখানে থাকে ছাদের উপরে, আমাদের কাঁথা টাথা অনেক কিছু আইনা দেয় বাড়িওয়ালা। আইনা দেওয়ার পরে আমাদের ওইখানে প্রথম ফিজিক্যাল রিলেশন হয়, এবং ফিজিক্যাল রিলেশন হওয়ার আগে সে আমারে বলতেছিল, মানে যেটা ওই মুহূর্তে অবস্থা দেখে আপনি তো দেখতেছেন, সবই তো জানেন কিভাবে কি করতে হয়। আমি আমার মেমোরিতে একটা জিনিস কাজ করতেছিল, আমি ওইটা বলিনি যে তুমি এটা জানলে কি করে। আমি এটা ওরে না বইলা আমি কথাটা ঘুরে নিলাম যে ওরে তো আমি ভালোবেসে আনছি, যদিও মিথ্যার আশ্রয় নিছি ওর কাছে, যে আমার বাবা গরিব মানুষ খুব, কিন্তু আমি ওরে মিথ্যার আশ্রয় নিয়েছি, এই যে গাড়ি ঘোড়া দেখতে টাকা সব আমার নিজের, ওরে মিথ্যার আশ্রয় নিয়েছি। কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়ার পরে ভালোটা ওরে অরিজিনাল ভালোবাসছি, এক হৃদয় দিয়ে ভালোবাসছিলাম, যে আমার সারা জীবনের সঙ্গী করে নেব। কতটা খারাপ হয়েছে, কতটা খারাপ কাজ করছে, ওইটা আমি পূর্বের দিকে যাইতে চাই নাই, ভালোটা বাসছিলাম, অরিজিনাল ভালোবাসছিলাম হৃদয় দিয়ে। তো ওরে ওই প্রশ্ন না করে ওরে আমি বললাম যে এখন তো ডিজিটাল যুগ, এটা দেখা কোনো ব্যাপার না, আমি কম্পিউটারে আমি সিডিতে আমি দেখছি কিভাবে কি করতে হয়, এই জায়গা থেকে আমার অভিজ্ঞতাটা আইছে। এটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই, আমার খারাপ কোনো নাই, অভ্যাস নাই, এটা তুমি টেনশন করো না। ছাদের উপরে আপনাদের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ের আগের রাতেই আপনারা এক ধরনের ফিজিক্যাল রিলেশনশিপে আছেন? জি। এবং ছাদের উপর তাও? জি জি। ওকে, তারপরে আমরা রাত 4টের দিকে আমাদের ছাদে থেকে বাড়ি গেল, নামায় নিয়ে যা, তাদের একটা রুম ছিল, ওই রুমে আমাদের শোয়ার ব্যবস্থা করে দিল। তো ওইখানে ও তো খালি হাত পায়ে আসছে, আমিও খালি হাত পায়ে গেছি। জি। একটা নর্মাল জুতা পরে, নর্মাল সালোয়ার কামিজ পরে গেছে ও। ওর দিকে তাকায় আমার কান্না আসতেছিল যে এই মুহূর্তে আমি ওর জন্য কি করতে পারি। তো যাই হোক, তখন আমি ওই আমারে বলতেছিল যে দেখেন আমি তো আপনার কিছু দিতে পারলাম না, আমার একটা আংটি আছে স্বর্ণের, এইটা আজকে আপনি গিফট করবো। আমি নিতে চাইলাম না, তারপরেও আর কি দিল, জোর করে নিলাম। তো তারপরে আবার ওইখানে আমাদের আর একবার ফিজিক্যাল রিলেশন হয় বাড়িওয়ালার রুমের মধ্যে। তারপরে ওইভাবে রাত পার হওয়ার পরে ভোর হওয়ার আগে আমার মেজো ভগ্নিপতি আসে বোরখা নিয়ে, আইসা সে বোরখা নিয়ে ওরে বোরখা পরায়, পরে আমার কিছু কয় না, আমার সাথে চল যাইতে হবে। ওইখান থেকে আমাদের আরো একটা গ্রাম, অনেক দূরত্ব একটা গ্রামে, ওরে বোরখা পরে আমার ভগ্নিপতি রিক্সায় নেয়, আমি আলাদা একটা রিক্সায়, অনেক দূরে একটা গ্রামে চলে যাই আমরা। যাইয়া ওইখানে দিনে থাকি, যাইতে দেরি, মাগার আমাদের কথা প্রচার হইতে আর দেরি হয় নাই, যে এইখানে একটা জুটি আইছে, প্রেমিক প্রেমিকা পালায় আইছে, এইটা জানাজানি হইতে আর দেরি নেই, দলে দলে দেখতে আসা শুরু করে দেয়। আমরা কি করব না করব এইটা টেনশন নাই, ওই লোকজন এসে আমাদের মানে মহা টেনশনে ফালায় দেয়, খালি দলে দলে দেখতে আসতেছে। ওইটা আমার খালাতো বোনের বাড়ি ছিল, বড় খালার মেজো মেয়ের বাড়ি, শান্তিপুর এলাকার নাম। তো কিন্তু শান্তি পাইলাম না, অশান্তি শুরু হয়ে গেল। এরপরে আমার খালাতো বোনের বাড়িতে, ওইখানে আমরা দিন ভরে থাকি। আমি ওইখানে আমাদের একজন পীর আছে, ওই আউলিয়া মুকদম শাহদৌলা, ওইখানে আমি গোসল করতে যাই নদীতে। গোসল করে আইসা আমি আবার ওর সাথে থাকি। থাকার পরে তো সবচেয়ে বেশি ওর ঠোঁটটা অনেক সুন্দর ছিল,
তো পরে আবার সারাটা দিন ওইখানে পার করে ওইখান থেকে আবার আমার ছোট খালা আমার বড় খালার বড় মেয়ের বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার পরে আবার ওইখানে আবার একদিন থাকি। তো যাই হোক আর কি, আমরা টেলিভিশন দেখতে আসি, বৈশা আছি, বিভিন্ন গল্প করতেছি, ওই মুহূর্তে আমার মামা যায়। চায়া ওই দরবার যে আমাদের যে ফিনিশিং দেওয়ার ব্যাপার, যে এইভাবে তো ঘুরলে তো চলবে না, একটা ফয়সালায় এসো, তোমাদের আজকে বসতে হবে ফয়সালায়। তো আমাদের মামা সাথে করে নিয়ে একটা টেম্পুতে করে নিয়ে আমরা আমাদের ওই এমপির ভাগনার বাড়িতে, এমপির ভাগনার বেডরুমে যা দেখি যে ও যাইতেছি, যাওয়ার সময় যে এমপির ভাগনার যে মানে ঢোকার যে বাড়িতে যে গেটের মতো একটা আছে, ওইখানে আর বাবা আছে দাঁড়ায়। তো অন্য সময় সব সময় হাতে হাত দিয়ে ধরে রাখে আমাকে। ওইখানে যায় আমার ওর হাতটা আস্তে করে ছাড়িয়ে দিতেছে, আমি ভাবতেছি ছাড়িয়ে দেয় কে, এই আমি শক্ত করে ধরছি, এরকম করতেছে। তো আমি আস্তে করে আবার ছাড়িয়ে দিলাম। দুজন একসাথে গেলাম, যা দরবারে ওরে আগে ডাইকে নিছে, ডাইকে নিয়ে ওরে বুঝাইছে যে দেখো তুমি যে ছেলের সাথে আইসাও, এটা কিন্তু সম্পূর্ণ একটা দরিদ্র ঘরের ছেলে, ভিক্ষুকের সমান একটা ছেলে, এর সাথে গেলে কিন্তু সারা জীবন কষ্ট ভোগ করতে হবে, তোমাকে কষ্টের সীমা থাকবে না। বুঝাইছে বিভিন্ন ভাবে। এটা আপনি আগে ওকে বলেননি? না, দরবারে ওকে ফার্স্ট জানালো। ওকে, ও আমাকে মানে জিজ্ঞেস করছে বারবার, আমি বলিনি। যেটা পরে যদি ও কয়েকদিন থাকার পরে ও যখন দেখবে, তখন ভাববে যে হয়তো মেয়ে মানুষের তো জীবনে একবারই তো বিয়ে হয়, একবারই তো আইসি ইজ্জতটা, সংসার কষ্ট হইলে এর সংসার করে কি করব, আমার কপালে লেখা ছিল। এইরকম যদি ও ভাইবে নেয়, তাহলে আমার জীবনে আমি সুখী হব, ওরে তো ভালোবাসছি মন থেকেই, পাওয়ার জন্য আমি একটু আশ্রয় নিছি, এটা ভাবছিলাম তখন। তো পরে ওইরা সবাই যারা কমিটি ছিল ওই মুহূর্তে বিচারে, তারা ওরে বুঝানোর পরে ও সিদ্ধান্ত নেয় আমার সাথে আর যাবে না, ওর বাবার সাথে চলে যাবে। তখন আমাকে ডাকে নিয়ে কয় যে জহুরুল, তোমার কিছু বলার আছে? খাদিজা তোমার সাথে যাইবে না, ওর বাবার সাথে চলে যাবে। তো ঠিক আছে, চলে যাইতে চাইলে আমি তো জোর করে ওরে আনিয়ে আসি নাই, ওরে তো আমি আসতে বলি নাই, নিজের থেকে আইসে। আর চলে যাইতে চাইলে চলে যাবে, এই দিক থেকে আমার কোনো প্রেশার নাই, আমি ওরে বলবো না, রিকোয়েস্ট করবো না, থাকো, ওর জন্য আমি কোনো করবো না, যাইতে চাইলে চলে যাবে, যাই কোনো দুঃখ কষ্ট নাই। তো চলে যাইতে চাইলে চলে যাবে, তখন ও চলে যায়। যাওয়ার সময় ওর যে আংটিটা ছিল আমার হাতে, আমি নাকটা চুলকে ওর বাবাকে আমি দেখায়া দিই যে ওর আংটিটা কিন্তু আমার হাতেই আছে। পরে ওই আংটির চাইছিল, পরে আমি রাগ করে ফালাই দিছিলাম আর কি, জানেন ওই আংটিটা পাইছি কিনা, এমপির বাইকের সামনে ফালাই দিছিলাম। চলে যাওয়ার পরে আমার মামা আমার ডাইকে নিয়ে ওই এমপির বাইকের সামনে এমন ধোলাই দেয়, জীবন আমি মায়ের খাইনি এত কখনোই, আমি এতই জীবনে মায়ের খাইছি, কোনোদিন ওই রকম মায়ের খাইনি। আমার প্রচন্ড মায়ের দেয়, এমন একটা পিছনে প্রথম কিলটা দিছিল, কিলকে আমি বৈশা করে আর কোন হুশ জ্ঞান ছিলই না প্রথমে, এমন জোরে এই লেলদারের উপরে পিঠের যে হার আছে ওইটার উপরে মার দিছিল প্রথমে। তারপরে আমি 3 মাস আমি আর কোনো কিচ্ছু করি না, চুপলি একবারে বসে থাকি যে জীবনে আমার কি হইলো, এটা কিভাবে কি হলো। বাবা মা সবাই জানে, দেখছে, ওরে সবকিছু ভাই বোন সবাই যা যা দেখছে যে আমি কারে নিয়ে এসি, কই আছি, কি করতেছি, কি সমস্যা সবাই জানে। তো তারপরে চলে যায়, খুব মনটা খারাপ, মানে দুঃখ কষ্ট মনটা নিয়ে বসে আছি। এর মধ্যে আবার আমারে ওই কাজের জন্য ডাকে এমপির বাইক, ওইভাবে আবার যাই, জয়েন করার পরে যে টাকাগুলো আমি পাওয়া শুরু করি, ওই টাকাগুলো দিয়ে আমার জীবনের আমি শখ আহ্লাদ মিটাইতে থাকি, যে ওই খাদিজার যে চেহারা, ওর চাইতে সুন্দরী মেয়েদের আমি ব্যবহার করব, তাদের সাথে আমি শারীরিক সম্পর্ক শুরু করে দেই, যে ফিজিক্যাল রিলেশন, এটাই তো মেয়েদের কাছে চাওয়া। তো এই জন্যই তো তাকে আমি চাইছিলাম, সারা জীবনের সঙ্গী করতে চাইছিলাম একজন সুন্দরী একটা মেয়েকে। মন মানসিকতা এতই খারাপ, এতই লোভী, সে শুধু টাকাই চায়, মানুষ চায় না, ভালোবাসা চায় না। যাই গেছে ওর সাথে সুন্দরী মিয়া আমার জীবনে, আমি তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করলে হয়তো আমার দুঃখ কষ্ট ওই মুহূর্তের জন্য ভুলে থাকবো। তো টাকার তো একটা ব্যাপার আছে, এই টাকাটা আমি ম্যানেজ করতাম ওই যে প্রজেক্ট গুলো ছিল, ওইখান থেকে আমি তাদের This track was downloaded from FusionBD.com. কাছ থেকে নিতাম পার্সেন্টেজ নিয়ে, এই টাকাগুলো আমি ওইভাবে ব্যয় করতাম। বিভিন্ন সময় আমি পতিতালয়ে যাইতাম, হোটেলে যাইতাম, মিনিমাম 150-এর উপরে আছে, আমি এতবার গেছি পতিতালয়। জি, পতিতালয়ে আমি গেছি। তো তাছাড়া আমি হোটেলে, মানে আমি হোটেলেও থাকতাম,
এটা অনেকে আজকে আমার জীবনে প্রথম বলা যে আমি কখনোই কারো কাছে শেয়ার করিনি, কেউ জানে না এতবার। আমার ওয়াইফ মানে দুনিয়ার কারোর সাথে শেয়ার করিনি আমি। আপনার স্ত্রীর কাছেও শেয়ার করেন? না, কেউ জানে না। আমরা এই পর্যায়ে জানতে পারলাম আপনি বিবাহিত এবং আপনার স্ত্রী শুনছেন। আমরা তাকে যদি সময় পাই তার সঙ্গে আমরা কথা বলবো। ওকে, হ্যাঁ, তারপর? তো আমি ওইভাবে দিন পার করতে থাকি। বাবা মা দেখে যে এটা কি অবস্থা ছেলের, তো নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, হয়তো লাইনে আনতে হবে। তখন জোর করে আমাকে বিয়ে করায় দেয়। জোর করে মানে আমার অনিচ্ছাকৃত ভাবে বিয়েটা হয়। আমার আসলে ওই মুহূর্তে আমার ইচ্ছা ছিল না। রিলেটিভ আত্মীয়র মধ্যে বিয়ে হয়। আমার খালাতো বোন, আমি যাকে বিয়ে করছি সে আমার খালাতো বোন। তো জোর করে আমাকে আমার দুই মামা নিয়ে যায়, পাঞ্জাবি পায়জামা পরায় নিয়ে যায়, এই যে ওই রকম অনুষ্ঠান চলতেছে, জি, যা আমাকে বিয়ে পড়ায় থুয়ে আসে। 8 মাস পরে আমি উঠায় নিয়ে এসেছিলাম। তো তারপরে বিয়েটা যাকে করলেন তার সম্পর্কে জানতেন না কিছু? না, কিছুই জানতাম না। মানে- একবার আমি দেখতে গেছিলাম, বাড়ি থেকে আমাকে বলে যে একটা তোর খালাতো বোন আছে, দেখে আসিস। আপন খালাতো বোন? জি। ওকে। তো দেখে আসিস কেমন দেখা যায়। আমি একদিন দেখে আমার মাথা টাথা ঘুরে গেছিল। বলার ঠিক না, আমার মিসেস 10 বছরের উপরে আমি সংসার করতেছি, সারা জীবন করব। এই মুহূর্তে তার সম্পর্কে আমার মানে খারাপ বলাটা ঠিক হবে না, কিন্তু আমার পছন্দ হয় না এই মুহূর্তে। পছন্দ আজ পর্যন্ত মানে গতকাল 12টা পর্যন্ত পছন্দ হয় নাই। কালকে 12টার পরে আমি তওবা করে দিছি সবকিছু, খুব ওর কাছে খুব ওয়াদা দিছি আমার জীবনে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবো না। গতকাল 12টার সময় কেন এটা করলেন, কি কারণে করলেন সেটা কি জি। আমরা জানবো? সেটা আমরা ঘটনা শেষের দিকে জানবো। জি। আমরা সিরিয়ালে যেতে চাই। তারপরে আমি ওইভাবে বিয়ে হয়ে গেল, কিন্তু আমার চরিত্রটা ভালো হয় না। চরিত্রটা খারাপই আছে, মানে নেশাটা আর ছাড়তে পারি না। তো ছাড়তে না পারার কারণে বিভিন্ন মেয়েদের সাথে দেখা যায় আমার সম্পর্ক, অবৈধ সম্পর্ক তৈরি হয়ে যায়। তো মিথ্যার আশ্রয় নিতাম আমি। বিশেষ করে একটা মেয়ের কথা না বললেই না, জানি না সেই ঘটনা শোনার পরে কি মনে করবে আমাকে। তার নাম সাথী আক্তার উর্মি, মিরপুরে থাকতো। মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, মোবাইল ফোনে তার সাথে আমার সম্পর্ক হওয়ার পরে তার সাথে তার বাসায় এসে অনেকদিন আসছে আমি। তো তাকে বলছিলাম যে আমি অবিবাহিত, আমার কোনো বিয়ে হয় নাই। আমাকে টেলিভিশন অবশ্য অনেকবার দেখছে, কারণ আমি এমপির সাথে থাকতাম, বিভিন্ন সময় খবর মবরে প্রচার হইতো, আমি ওকে আগে জানাই দিতাম। তখন ও বুঝতে পারতো যে হাই ঠিকই তো, এটা তো আসলে নিশ্চয়ই কোনো ইসের লোক, না হলে তো খবরে দেখাইবে কেন, আর ও জানবে কিভাবে, এটা ও ভাইবে নিছিল। তো এই জন্য ওর সাথে সম্পর্ক তৈরি হয়। তো ওর সাথে গভীর রাত্রে অনেকক্ষণ কথা বলতাম, আর ও আমাকে মিনিমাম 2 কোটির উপরে স্বামী বলে স্বীকার করছে, ডাইকে নিছে, আপনি আমার স্বামী হন, আপনি আমার স্বামী হন, আপনি আমার জীবন, আপনার সাথে কেউ নেই আমার জীবনে, এইভাবে অহরহ। আপনি বিয়ে করার পরের ঘটনা এটা? জি। ওকে। আপনার ওয়াইফ বুঝতে পারতো না? বুঝতে পারে এইভাবে। আমি রাত্রি 9টার সময় আমাদের স্কুল মাঠে, ফুটবল মাঠে আমি মোবাইল ফোন নিয়ে যা কথা বলতে থাকি। ঠিক ভোর 5টা বাজে আমি বাসায় ফিরি, বা আমার বাড়িতে ফিরি। আমার বউ আমার মেয়েকে ঘরে রাখি আমি কথা বলি। ওইটা তখন তার রাখে। তখন আপনার একটা মেয়েও হয়ে গিয়েছে? জি। ওকে। তো ওইটা তখন সে চিন্তা করে যে এইটা আবার কি কথা, বাড়িতে আইসে গভীর রাত্রে মোবাইল ফোনে কথা বলতেছে, এত জটিল কথা, কার সাথে কি ব্যাপার। তখন সে কান্না করতেই থাকে। সকালবেলা এসে দেখে সে কান্না করে চোখ ফুলায় আছে। আমার উপরে রাগ নাই, গোসা নাই, কিছু বলে না। আস্তে করে সুন্দরভাবে বলে যে এত রাত করে কই আসছিলেন, খুব দুঃখ কষ্ট নিয়ে, আপনি কোনো হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, ভয়েই ছিলাম, একটু জানাইবেন না, আসলেন না, ভয়ে ছিলাম, এইভাবে আমাকে বলে সুন্দর করে। যাই হোক, তার সাথে ওই মেয়েটার সাথে আমার সম্পর্ক হওয়ার পরে এক সময় দেখলাম যে ওই মেয়েটা আমাকে ছাড়া আর কিছুই বুঝতেছে না, আমাকে সে বিয়ে করবে আর কি, বিয়ে ছাড়া আর কোন রাস্তা খোলা নাই, কারণ বিয়ে হয়ে যাবে, মুহূর্তে বিপদ হয়ে গেছে। ওই মেয়েটাও জানে না আপনি বিবাহিত? না, তখন জানে না। তো আমি ওরে তো আর বিয়ে করা সম্ভব না, কারণ আমার বউ মেয়ে আছে। তখন আমার একটা শালিকাকে দিয়ে আমি ফোন দেওয়াই ওরে। শালিকা আইসা আমাকে বলতেছে, দুলা ভাই মোবাইলটা দাম তো, আমার একটু কথা বলতে হবে, তোকে দিতে পারি ফোন, আমার একটা কাজ করে দিতে হবে। কি? এই অভিনয়টা তোকে করতে হবে। কি? যে আমার একজন গার্লফ্রেন্ড আছে, তুই ফোন দিয়ে বলবি যে কে বলছেন, তখন বলবি যে আপনাকে আমি মিসেস পায়েল বলছিলাম। ও এই মেয়েটাও আমাকে আবার পায়েল নামে চেনে আর কি। আমি যাদের সাথে কথা বলতাম মেয়েরা, তাদেরকে আমি পায়েল নামে বলতাম আর কি, তারা আমাকে পায়েল নামে চিনত। তো বলতে আমি মিসেস পায়েল বলছি, আপনি কে? তখন ঠিক আছে, ব্যাপার না, আমি যেই হই। তো আমার তো আমি দেখলাম আমার হাজবেন্ড বাথরুমে গেছে, তার মোবাইল ফোনে আপনার নাম্বার, কে আপনি এটা জানতে চাইলাম আর কি, অন্য কোনো ব্যাপার না। ওকে দিয়ে এটা বলাই। তো ও চিন্তা করে যে কি কয় রে, বউ এলো কোন থেকে আবার আমার ফোন দিয়ে কিছুক্ষণ পরে। আমি কাঁদতেছে, কি ব্যাপার, কি হয়েছে? তোমার আসলে না বললেই না, এটা আমি বলতে পারিনি, দুর্ভাগ্য, মুহূর্তের মধ্যে ঘটনা ঘটে যায়, আমার জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করা দিছে, কিচ্ছু করার নাই, তোমার জন্য আমার দুঃখ পাও, কষ্ট পাও, আমাকে মাফ করে দিও।
এটা আমার সম্ভব না আর কি তোমাকে বিয়ে করা, আমাকে জোর করে বিয়ে করাই দিছে। ও খুব কান্নাকাটি, খুব জীবন থেকে এইভাবে সরে গেল। ও তো ভালোভাবে জানতো আমাকে বিয়ে করিনি, বিয়ে ওরই করবো। বেমানি ওর সাথে কইরা ওরে ছাড়িয়ে দিলাম। এইটা ছাড়িয়ে দিলাম বলে আমার মেয়ের মাথা ছুঁয়ে কসম খাওয়াইছিল। যাই না গেছিল যে আমি ওই মেয়ের সাথে মানে সম্পর্ক, ওই রকম সম্পর্কে জড়াই গেছি। আমার কাকা বলে দেয়, আমি যখন কথা বলছিলাম গভীর রাত্রে, তখন আমার কাকা পাশে এসে দাঁড়াইছিল, আমি জানি না এটা, সে যাই না আমার ওয়াইফে আমার বাবা মাকে বলে দেয়। তো ওইটা জানাজানি হয়, আমার ওয়াইফ আমাকে ওই আমার মেয়ের মাথা ছুঁয়ে কিরা করায়, কসম করায়। তার কারণে আমি এটা এই রাস্তা থেকে একটু দিই, পরে ওইটা বাদ দিয়ে দেই মেয়েদের সাথে। কিন্তু দেখা যাইতো কি যে রাস্তা আমার ফিরতে পারতাম না, মনটা চাইতো যে বসে এরাই ভালো না, দেই একটু বদমাইশি করি। তারপরে রিলিফের কাপড় আসতো গরিবদের দেওয়ার জন্য। এই রিলিফের মধ্যে আবার কাপড়ের মধ্যে ভালো কাপড়ও কিছু আইসা পড়ে। তো রাত্রে আমি বাছাই করতাম, ওই পিয়নদের সাথে নিয়ে আমি বাছাই করতাম, যাচাই বাছি যে ভালো কত কোনটা আছে, কি কি আছে, যেটা সবচেয়ে ভালো ওইটা বাছাই করে আমি নিয়ে নিতাম। ওইগুলো নিয়ে নিলে আমাদের যারা ছিল তাদের আমার ভাগযোগ করে আমরা নিয়ে নিতাম। আচ্ছা, তো এগুলো নিতাম। তো ওই যে টাকাগুলো পাইতাম ওইভাবে আমি অবৈধ পথেই ব্যয় করি, জুয়া খেলতাম, যাত্রার প্যান্ডেলে বিভিন্ন জায়গা যাত্রায় চলতো। আমি যাত্রা হইলে, যাত্রার শব্দ কানে আইলে আর আমার মাথা ঠিক থাকতো না, আমি চলে যেতাম যাত্রার প্যান্ডেলে পাশে জুয়া খেলার জন্য। আমি হাউজি খেলতাম, হাউজি বাম্পার, এটা আমার অভ্যেস ছিল। কি পরিমাণ টাকা আপনি জুয়াতে খেলে নষ্ট করেছেন? খুব বেশি না, 30 থেকে 35,000 টাকা। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা SMS বলে আবারও যেতে চাই। এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ জহুরুল হক জীবনের যে অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে এনেছে। ওর এলাকার ভাষায় কথা বলেছে, সিরাজগঞ্জের ভাষা। উত্তরবঙ্গের ছেলে হিসেবে আমিও কিছুটা পরিচিত এখানকার ভাষার সাথে। ওর যে জীবনের বিলিফ বা ওর যে জায়গা থেকে বড় হয়েছে সেখানকার থেকে সেইভাবেই ও প্রেজেন্ট করেছে জিনিসগুলো। কারো কারোর কাছে শুনতে অনেক ফানি লেগেছে, অনেকে হেসেছেন, কিন্তু দিজ আর দ্য আলটিমেট ট্রুথ অফ হিজ লাইফ। এবং এগুলো ভুল, এগুলো অপরাধ, সেটা ছোট হোক বা যে অ্যাঙ্গেলই হোক না কেন, এগুলো অপরাধ। এবং এই অপরাধগুলো করতে করতে একটা মানুষ কোন জায়গাটায় চলে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা সেই জায়গাগুলোতে যাবার আগে আরেকটা SMS বলতে দিতে চাই, আপনাদের কাছে বলতে চাই, এখন পর্যন্ত বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা একটু যাচাই করতে চাই। ও যা বলেছে তা কত শতাংশ মানুষ বিশ্বাস করেছে আমরা একটু দেখতে চাই। আপনি যদি এখানে অংশগ্রহণ করেন সেটা আমাদের অনুষ্ঠানের জন্য খুবই ভালো হবে। যেটা করতে হবে, লেখার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন সেলফোনে ABC স্পেস ইয়েস অথবা নো লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে জলদি পাঠিয়ে দিতে হবে। একটু পরেই আমরা SMS পোলের রেজাল্ট জানবো। এটা নিয়ে কাজ করছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আরেকটি বিষয়, প্রিয় শ্রোতা, আপনারা চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। এবং প্রিয় শ্রোতা, ওখানে একটি ছবি দেওয়া আছে আজকের অতিথির, আপনি চাইলে ওখানে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন, মন্তব্য করতে পারেন। হ্যাঁ, তারপর তো আমি ওই প্রজেক্টের টাকা ওইভাবে নিয়ে অবৈধ পথে ব্যয় করা শুরু করে দেই। তো এক সময় আমি আমাদের মসজিদের টাকা, যেটা আমার জীবনের সবচেয়ে বড় আমাকে আঘাত করে, আমার বিবেক সবচেয়ে বড় আমাকে প্রশ্ন করে যে তুই এটা কি করছিলি, মসজিদের টাকাটা নিছিলাম। এটি আমার জীবনের সবচেয়ে বড় মানে আমার মানে অপরাধ আপনি মনে করেন? অপরাধ আমার কাছে মনে হয় যে আমি মসজিদের টাকা নিছিলাম। কি করেছিলেন আপনি, ডিটেইল একটু বলুন। মসজিদের নামে বরাদ্দ দিছিলাম। বরাদ্দ দেওয়ার পরে ওই টাকাটা মসজিদ থেকে আমি 3,000 টাকা নেই, 1 টন গম তাদের দেই, আর 3,000 টাকা আমি নেই। এইভাবে বরাদ্দ দেওয়ার পরে আমি যে টাকাগুলো নিতাম, এটা তো আসলে সম্পূর্ণই বেয়াদবি, মানে অপরাধ আমার। এই টাকাগুলো নিলাম কেন? সম্পূর্ণ তো মসজিদের টাকা পাইতো তারা। তো এই টাকাগুলো নিয়ে যে আমি আবার খারাপ রাস্তায় আবার ব্যয় করলাম, এরই আমার সবচেয়ে বড় অপরাধ প্রশ্ন করে আমার বিবেক। তো আমার নামে মামলা হয়েছিল। আমি প্রজেক্ট সভাপতি ছিলাম। তো এই প্রজেক্ট একটা স্কুলের নামে দেই বরাদ্দ দিয়ে, ঠিক আমি আবার ওই টাকাটা উঠায় নিয়ে একটা ব্রিজের পাশে কাজ করি। ব্রিজের মানে সাইডে ভাঙা যায় ঝড় বৃষ্টিতে, ওইটা আবার লেবার দিয়ে ওইটা কাজ করে। কিন্তু স্কুল কমিটি বলে যে আমাদের নাম দিয়ে তুলতে হবে কেন? আমাদের নাম দিলে আমরা পাবো না কেন? কারণ ওই প্রজেক্টটা আমাদের নামে বরাদ্দ হয়েছে, তুমি নিবে কেন? তুমি সভাপতি হইবে কেন? আমাদের প্রজেক্টের তুমি সভাপতি কেন? এইটা নিয়ে আমার নামে মামলা করে প্রথমত। আর একটা মামলা, আমি ছাগলের লোন নিছিলাম। আমি একটু সিরিয়ালি জানতে চাই আপনার কাছ থেকে, মসজিদের যে টাকাটা আপনি নিলেন, যেটা তো মসজিদের নামে তুলেছিলেন, তুলে সে টাকাটা আপনি পুরোটাই নিজে খেয়ে ফেলেছেন? না, পুরোটা না। তাহলে আমি 3,000 টাকা নিতাম প্রতি প্রজেক্টে, মানে প্রতি টন থেকে যে বরাদ্দ দিতাম, প্রতি টন থেকে আমি 3,000 টাকা নিতাম। এটা কোন মসজিদের নামে বরাদ্দ ছিল? এটা আসলে আমার বলতে চাচ্ছেন না আপনি? ওকে, এই যে মসজিদের টাকাটা আপনি খেলেন, এই টাকার পরিমাণটা কত?
কত টাকা খেলেন মসজিদের নামে? মসজিদের নামে 15,000 টাকা। 15,000 টাকার মতো। এবং এই 15,000 টাকার জন্য আপনি মনে করছেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুল জি। এবং অপরাধ হচ্ছে এটা যে আপনি মসজিদের নামে এই টাকাটা খেয়েছেন। ওকে, এবং এরপরে আপনাকে স্কুল কমিটি আপনার নামে মামলা দিল, কারণ স্কুল কমিটিরও একইভাবে আপনি এই কাজটা করেছেন। আপনি তাদের নামে জিনিসগুলো তুলে আপনি নিজের মতো করে সেটাকে ব্যবহার করেছেন। ওকে, তারপরে আপনি ছাগল নিয়ে কিছু একটা বলছিলেন। জি, আমি আমার নামে সরকারি থেকে ওই লোন যায়, এটা ছাগল পালন করার। জি। তো ওই লোনটা আমি নেই, লোনটা 5,000 টাকা ছিল। হুম। লোনটা নিয়ে সম্পূর্ণই আমি গায়েব করে ফেলাই। কিস্তি দেওয়ার কথা ছিল, কিস্তিতে পরিশোধ আমি 3 কিস্তি দিয়ে আর দেইনি, আজ Okay. পর্যন্ত আমি দেইনি, এটা সম্পূর্ণ গায়েব করে ফেলছিলাম। টিনের বরাদ্দ যাইতো, টিন দিবে সরকার গরিবদের, কিন্তু এমপি ইচ্ছা করলে যারে তারে দিতে পারবে, যে কোনো ভাবে সে খাটাইতে পারে। তো সে ওই বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্লাব আছে, মসজিদ মন্দির আছে, দিছিল আর কি। তো ওই জায়গা থেকেই আমি আমার নিজের নামে নিছিলাম কিছু, আর কিছু আমাদের পার্টির সভাপতি সেক্রেটারিদের নামে নিয়ে তাদের কাছ থেকে আবার কিনে নিছি অল্প দামে। তো এই টিনগুলো নিছিলাম, নিয়ে ওগুলা ব্যবহার করছিলাম। পরে এমনিতে আসলে যেভাবে আমি টাকা রোজগার করছি ওইভাবে তো রাখি নাই। এই টাকাগুলোতে আপনি কি করতেন? এই টাকাগুলো দিয়ে আমি জুয়া খেলতাম, তারপরে অবৈধ সম্পর্ক করতাম মেয়েদের সাথে, বিবাহের পরেও। এটা মেয়ের মাথা শুয়ে কসম খাওয়ার আগের ঘটনা এগুলা। কসম খাওয়ার পরে আপনি এগুলো করেন? কসম খাওয়ার পরে ওইভাবে করি নাই, কিন্তু চরিত্রটা ভালো হয় নাই, ভালো হয়েছিল না, যেটা আমি অ্যাক্সিডেন্টের পরে আমার ভালো হয় আর কি। প্রিয় শ্রোতা, অ্যাক্সিডেন্ট কি এবং কেন সেগুলো আমরা জানবো, তবে এখানে একটা বিষয় বলতে চাই। ও যে অসৎ পথে চলে গেছে, বিশেষ করে মেয়েদের সাথে যে এক ধরনের অবৈধ সম্পর্ক, সেই অবৈধ সম্পর্ক নিয়ে আমরা যত মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, সেখান থেকে একটা জিনিস জানতে পেরেছি, ড্রাগটা সম্পর্কে আপনার ধারণা আছে। যে কোনো মানুষ যখন ড্রাগ নেয়, সেই ড্রাগের যে রিয়াকশনটা মস্তিষ্কের যে জায়গাটায় তৈরি হয়, ঠিক একইভাবে এই যে যারা অবৈধ সম্পর্কে জড়িয়ে যান বা যারা মাল্টিপল রিলেশনশিপে যান মেয়েদের সাথে, তাদের যে নেশাটা বা তাদের যে আগ্রহটা, সেই আগ্রহটাও কিন্তু মস্তিষ্কের ঠিক একই জায়গাতে, ওই জায়গাটাতেই তৈরি হয়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে একজন ড্রাগ নেওয়া মানুষ যেভাবে বারবার ওয়াদা করার পরেও, বড় বড় ওয়াদা করার পরেও, মানে অহর্নিশি মিথ্যা কথা বলে যায়, অনর্গল মিথ্যা কথা বলে গিয়ে চুপি চুপি ড্রাগ নেয়, ঠিক একইভাবে একজন মানুষ হাজার চেষ্টা করেও যদি তাকে সঠিকভাবে চেষ্টা না করা হয়, তাহলেও সে এই যতবার স্বীকারই করুক না কেন, যত ধরনের ওয়াদাই করুক না কেন, হয়তো তার মধ্যে অপরাধ বোধ কাজ করবে, হয়তো সে একটু পাশ কাটিয়ে অন্যভাবে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই জায়গাটা থেকে ফিরে আসাটা অতটা সহজ হয় না তার জন্য, এবং সে বারবারই ওই কাজটা করতে থাকে। হ্যাঁ, আপনি যে জায়গায় ছিলেন যে আপনি এই টাকাগুলো মারতেন এবং মারার পরে আপনি এটা করতেন এবং পুলিশের কাছে আপনার মামলা হলো, মামলাটা কি হলো? মামলা সম্পর্কে জানতে চাই। মামলা আমার নামে যখন মামলা হইলো তখন ক্ষমতায় নাই, এমপি ক্ষমতায় নাই, তখন ক্ষমতায় নাই। আমার ক্ষমতা যাওয়ার পরে আমি তাদের হাত থেকে ছাইরে আমি নিজে চলে আসি। চলে আসার আগে একটা ঘটনা আমি যেটা না বললে আমার জীবনে একটা মানে মজার ঘটনা আছে। রাজনৈতিক মানে জনসভা ছিল আমাদের এলাকাতে, আমি একটা মোটর সাইকেলের পিছনে বসছি, আমাদের পার্টির সেক্রেটারি চালাইতেছে আর আমাদের এমপির স্বাস্থ্য ভাই মাঝখানে, আমি পিছনে, 3 জন এক মোটর সাইকেলে যাইতেছি জনসভাতে। গ্রামের মধ্যে দিয়ে পাকা রাস্তা আছে, যাইতেছি। এর মধ্যে একটা ছেলে এক বাড়ি থেকে আরেক বাড়ি গাবলাতে মাছ, ছোট ছোট মাছ মেরে নিয়ে যাইতেছে। ওই ছেলের সাথে বাড়ি খায় মোটর সাইকেল নিয়ে একবারে মুহূর্তের মধ্যে ওই জায়গায় একবারে খুব প্রচন্ড জোরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাই। যাওয়ার পরে আমি কন্টিনিউ পেগাসাস স্কেটস পরে থাকতাম, জিন্স প্যান্ট, জিন্সের শার্ট মোটাগুলো পরে থাকতাম। তো আমি ওই কেরিয়ারের উপরে পাটা ভাজায় ঝাম করে কাঁচাতে যা পড়ি। পড়ার পরে আমি চুপ করে আসি আর হাত পাগুলো নাড়াচাড়া করতেছি যে কোথাও ভাঙে চুরে গেছে কিনা, কি অবস্থা আমার শারীরিক কন্ডিশন। ঝাঁকিতে উঠে দেখি না, আমি সম্পূর্ণ সুস্থ, কোথাও কিছু হয় নাই। তো যেই ছেলেটার সাথে বাইজে গেছি, পড়ে গেছি, ওই ছেলেকে আমি মানে একবারে উড়ে যাওয়ার মতো যায়, একের বুকের উপরে ঝাম করে আমি লাথি মারি। লাথি খায় সে আবার 2-3 বার বাজি খাওয়ার মতো পড়ে যায়। পাশে ছিল মুদি দোকান, তারা ছাপারের লাঠিগুলা নিয়ে আমারে মারার জন্য ওই রকম দৌড় আসতেছে। ভাব দেখে আমি বুঝলাম যে আমারে মাইরে ফেলাইবে এখন। আর ওরা তো আমারে চিনবে না, ওরা তো লোকাল পল্লী অঞ্চলের মানুষ। আমার ক্ষমতা যদি থাকুক এলাকায় আমার চিনবে, এই জায়গায় কেউ চিনবে না। আমার এখন একবারে দিবে সহায়া। আল্লাহ ওই মুহূর্তে আমার বুদ্ধিটা দিল। তো আমি কি করলাম, আমার ডাইন পাটা ধইরা কাঁচার উপরে আস্তে করে পড়ে গেলাম, ঢোল খায়। পড়ে যাওয়ার পরে আমার মুখ দিয়ে লেবরা বাই করা শুরু করে দিলাম, থুতু বাড়াইতেছে লেবরা পুরা, যে আমি শেষ, আমার বাঁচার কাম শেষ। ওই অবস্থা ওরা আইসা তাজ্জব, এরে কি ঘটনা রে, এরে কি দেখলাম, মুহূর্তের মধ্যে আবার খারাপ পড়ে গেল, এটা শেষ রে। এই দরাদরি করে আমার পানি দেওয়া শুরু করে দিল, মাথায় পানি দেওয়া শুরু করে নিয়ে যায় আমারে এক বাড়ির মধ্যে শোয়াইছে। শোয়াই আবার পানি দেওয়ার উপরে আছে, আবার দুধ গরম করে নিয়ে এলো, নিয়ে এসে আমারে
আপনি যে জীবনের অপরাধ স্বীকার করতে এসছেন, বাট আমি আমার লাইফে ফার্স্ট পেলাম যে অপরাধের সাথে কমিক ব্যাপারগুলো এভাবে জড়িয়ে থাকে। আমি ঠিক জানি না। আই এম রিয়েলি রিয়েলি সরি প্রিয় শ্রোতা, কারণ আমি বহুবার মুখ চেপে রাখার চেষ্টা করেছি। ওকে, আপনি হাসছেন না, কিন্তু আপনি জানেন না ব্যাপারগুলো কতটা হাস্যকর, কিন্তু এটা সত্যি সত্যি অপরাধ, এবং এই অপরাধগুলো আসলেই অমার্জনীয় অপরাধ। কারণ যে ছেলেটিকে আপনি লাথি মেরেছেন, সেই ছেলেটির কি হয়েছে, কত বড় ক্ষতি হতে পারতো আমরা কিন্তু সেটা ভাবছি না। কিন্তু আপনার মাথায় যে শয়তানি বুদ্ধিটা ওই মুহূর্তে চলে আসলো, সেটা হয়তো আপনাকে সেভ করেছে। সেটা হয়তো অনেকখানি কমিক, যে কারণেই আমি হেসে দিয়েছি। বাট ইটস রিয়েলি রিয়েলি ব্যাড, এবং সেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারতো। হ্যাঁ, তারপর তারা কি তো করলো? আমাকে ধরাধরি করে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে যায়, মাথায় পানি ঢালা শুরু করে দেয়। তো আমার দেখতেছে যে মনে হয় ছেলেটার জ্ঞান মনে হয় হারায় গেছে। আমার মুখ দিয়ে লেবরা বাড়াইতেই আছে, আমি বন্ধ করতেছি না। এরপরে আবার দুধ গরম করে নিয়ে এলো, যে এটা দুধ খাওয়াইলে একটু ভালো হইতে পারে। দুধ আর খাই না, দুধ ওগড়ায় বাই করে দিই। দুধ খাইলে ওরা আবার ভাবতে পারে বেটা সুস্থ হলো, আমি আর দুধ খাই না। মুখ দিয়ে আবার দুধ বাই করে দিয়েছি, খাই না। ওরা এরে আল্লাহ, এটা সিরিয়াস অবস্থা, এরে মরবে রে, এখন তাড়াতাড়ি নিয়ে যা। ব্যানে করে তুলে দেয়, তুলে নিয়ে আমার নিয়ে যাইতে থাকে জামিরতে বাজারে। রাস্তার মাঝামাঝিতে যায়, যখন দেখেছে শুধু ব্যানে ওরাই দুজন আর আমি আর ড্রাইভার, আর কেউ নাই, তখন আস্তে করে একটু মানে উঠে একটু ভাব দেয়, জানরা যায় যায় অবস্থা, মানে এমন একটা ভাব দেয় যে কেবলই মনে হয় একটু সুস্থ হইতেছি। ওরা এটা ভাব দেয়, ভাই দরাদরি করে, ভাই 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 কি অবস্থা আপনার, কি অবস্থা, মানে ওরা একটু ই করে, মাথা টাথা ই করে, ঘষাঘষি করে, ভাই একটু ভালো ভালো লাগতেছে ভাই, মনে হয় একটু অবস্থা এরকম ওরা ভাব দিয়ে একজন কয় আরেকজন, যে তুই তাহলে আরো নিয়ে একটু ভালো অবস্থা দিতে তুই নিয়ে যা আমি তো বাজারে ডাক্তার দেখা, আমি যাই গে। আমি আসতে করে মানে এমন ভাবে কই যে একটু ভালো অবস্থা, আপনি জানগা, অসুবিধা হইন না। আর একটু যাওয়ার পরে আর একটু ভালো শক্ত হয়ে বসে ওরে কই, ভাই আপনি জানগা, আমি বাজারে যাইতে পারবো না, শামসুল ডাক্তার আছে, হ্যাঁ আমি দেখাবো না, অসুবিধা নেই। কয় হ্যাঁ বিদায় করে দিয়ে আমি বাজারে চলে যাই। জামিরতে বাজার যা, এর মধ্যে প্রচার হয়ে গেছে আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। জামিরতে বাজারে যায় দেখি যে আমার দেখার জন্য লোকজন দাঁড়াই আছে, আমার ব্যানের থেকে দরাদরি করে নিয়ে যায় বেডে, হয় ডাক্তারের বেডে। এর মধ্যে আমি আবার কয়েকদিন আগের থেকে এমনিতেই সুস্থ থাকা অবস্থায় ডাইন কানে আমি একটু ধাপা ধাপা লাগা, মানে একটু কম শুনি, মানে একটু ধাপা মনে হয় একটু হয়েছে আর কি, ভিতরে গরম গরম। ওইটা আবার ওইটা চান্স পেলাম যে আজকে এই জায়গা চিকিৎসা এটা করি নেই। তো আমি ডাক্তারে করলাম যে আমি তো ডাইন কানে শুনতেছি না, যেই আঘাত পাইছি মানে আমার ডাইন কানে মনে হয় যে গেছে গা কিছু হয়। তো উনি লাইট টাইট দিয়ে দেহ অনেক কিছু দেহ খাওয়ান লাগবে, কিছু খাইছাও? আমি কিছুই তো খাই নেই। ঠিকই আমি নাস্তা করে গেছি, আবার ওই জায়গায় কিছু খাই নেই। ঠিকই আমার মুরগির মাংস দিয়ে ভাত টাত নিয়ে এসে আমার দেয়, আমি খাই। খাওয়ার পরে কানে ড্রপ দেয় একটা, ও মুহূর্তের মধ্যে কান্ডা আবার ভালো হয়ে যায়। তো খাওয়ার জন্য ওষুধ পত্র দেয়, খাই। আমারে আবার এমপির গাড়িতে করে আবার নিয়ে আসে, আমি চলে আসি। ওই ছেলেটার কি হলো? ওই ছেলেটার খবর আর আমি কোনোদিন নেই জানি না আজ পর্যন্ত, বাইস আছে কি মরে গেছে, কি অবস্থা বা তার শারীরিক কি কন্ডিশন, কতটুকু সে হয়েছিল, মানে কেটে গেছিল, ফাইটে গেছিল, ভেঙে গেছিল, জানি না কিছু আজ পর্যন্ত আমি। ওকে, তারপর? তো তারপরে আমি তো মানে আসলাম চলে, জানাজানি হয়ে গেল। এটা আবার তারা যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল তো ভেঙে চলে গেছিল। হ্যাঁ, আপনি মামলার প্রসঙ্গে ছিলেন। মামলা তো নিষ্পত্তি করার জন্য আমি আপনাকে কি পুলিশ ধরেছিল একবার? না, আমার বাড়িতে পুলিশ প্রচুর গেছে, মানে রাত্রি দিনে পুলিশ যাইতো। আমার নামে মামলা হয়, ওয়ারেন্ট হয়ে গেছিল, এবং হুলিয়াজারি যেখানে পাইবে ওইখানে অ্যারেস্ট করবে, এটা এরকম। তো আমার বাড়িতে পুলিশ যাইতো। আমার আর্থিক অবস্থা প্রচুর খারাপ, আমি টাকা চুরি করতাম, এইভাবে যে নিতাম ঠিক আছে, কিন্তু আমি আমার বাড়িতে কোনোদিনও আমি এই টাকা দিয়ে যে ওই করা বিল্ডিং দেওয়া যে 10 বিঘা জমি কেনা, কখনোই কোনো কিছু করিনি আমার বাড়িতে। এখনো একটাই মাত্র ঘর আছে, 4 জমি, আমি কিছুই করিনি বাড়ির জন্য। তো পুলিশ আমার বাড়িতে যায়, আমার সবাই চেনে জানে, জহুরুল পুলিশ এলাকায় যা জিজ্ঞেস করলে জহুরুল এলাকার বাড়ি নিয়ে যাইবে যে কেউ। তো ওই করার পরে দেখা যেত কি পুলিশ আমার বাড়িতে যাইতো, মুহূর্তের মধ্যে পাওয়া যায় বাড়ি, বাড়িতে যা দেখে বাড়িতে কিছুই নাই, একটা 1 চালা 2 চালা টিনের ঘর আছে, আর কিছু নাই। আরে এটা কি বাসা, পুলিশের বাসা, বুঝতেইছেন, খুব খারাপ বাসায়। আর কোটিপতির সাথে থাকলে লাখপতি হয়, এমপির সাথে। আরে কি করছে রে, আর তো কিছুই নাই, আর ফকিন্নি পাঠিয়ে রে, এটা কি করছে, ওর তো কিছুই নাই। তো তারপরে আমি তো মানে বাড়ির থেকে আমার বাবা মা খুব চাপ দেয়, বাবা এটা কি শুরু হয়েছে, পুলিশ তো এসে আমাদের তো খুব চাপ দিতেছে বাবা, কখন আবার আমার গাড়ি ধরে নিয়ে যায় মারধর করে। তখন আমি চাপ দিলাম যে আমার মামলা দ্রুত নিষ্পত্তি করেন, এই টাকা আমি নিয়ে নিই এই মামলা থেকে। বলার পরে তারা নিজেরা নিষ্পত্তি করে মামলাটা। নিষ্পত্তি করার পরে ক্ষমতা যাওয়ার পরে এমপির বাইকনাকে আবার অ্যারেস্ট করে পুলিশ। অ্যারেস্ট করার পরে আমি তার মুখ থেকে শুনছি এইখানে টেলিফোনে, মোবাইল ফোনে, সে আমাকে বলছে যে জহুরুল রে,
আমাকে পুলিশ অ্যারেস্ট করছিল, জানো আমি জেল খাই এলাম। শুনছি আপনি জেলে আসছিলেন, এটা শুনছি, আমি যাইতে পারিনি দেখতে, আমি যে চাকরি করলাম যাওয়া সম্ভব না, আমি শুনছি। তো আমারে পুলিশ একটা করে বাড়ি দিলে 1000 করে টাকা পাইছে, তাহলে কত বাড়ি দিতে পারে ও? পুলিশে একটা করে বাড়ি দিলে ওরে 1000 করে টাকা দিবে, তাহলে ওর ইচ্ছা মতো বাড়ি দিবে। কিরকম বাইরে ভেবে চিন্তা করো, এইরকম বাইরে এসে আমারে। তো এতগুলো মাইর খায় আমি জেল খাটিছি, জেল থেকে বাইর হয়ে আইছি। এখন এই টাকাটা কে দিবে পুলিশকে? এই টাকাটা আমি আসলে অ্যাকুরেট জানি না, তা সম্ভবত পার্টির এগেইনস্টের পার্টি বা তার যারা যারা রয়েছে শত্রু তারা। ছিল, যাদের কারণে কারণে যারা কোনো ভালো কোনো কিছু করতে পারেনি বা যাদের ক্ষতি হয়েছে আর কি, তারা এটা করছে সম্ভবত, আমি জানি না কে এটা। ওকে, তারপর আপনার মামলার কি হলো? তো মামলাটা নিষ্পত্তি করে দিল, সে নিজের থেকে টাকা দিয়া মামলাটা নিষ্পত্তি করে দিল, ফাইনালি রিপোর্ট দিয়ে দিল। আমার কাছে খবর আসলো, ফাইনালি রিপোর্ট দিয়ে দিছে, মামলা আর কোনো সমস্যা হবে না, তুমি এটা নিয়ে আর কোনো টেনশন করো না, তোমার মামলা তোমার বাড়িতে আর কখনোই পুলিশ যাবে না, আমাকে জানাই দিল। আমি ফাইনালি রিপোর্টটা আমি বাড়িতে আমার এখানে চলে আসলো, আমি বাড়িতে জানিয়ে আসিনি, আমার কাছে এর যে চার্জশিটের যে ফাইনাল কপিটা আছে ওইটা আমার কাছে এখানেই চলে আসে। তো তারপরে কপিটা আসার পরে আমি তো একটু ইসে থাকি যে না, আল্লাহ রহমতে আমার নামে আর কোনো মামলা থাকলো না। কিন্তু যখন মামলা ছিল, আমার রেজাল্ট যখন পুলিশ খুঁজতো, আমি যেখানে কর্ম করি খুব ভয় থাকতাম। পুলিশ দেখলে যেমন চোর পুলিশ দেখলে ভয় পায়, আমি এমন ভয় থাকতাম যে হায় রে ওই যে পুলিশ আমার এই মনে ধরতে আইছে, খুব ভয় থাকতাম, টয়লেটে পলা থাকতাম। আমারে খুঁজতে আসে নাই, আমি আমারই কিছু করতে আসে নাই, কিন্তু আমি পলায় থাকতাম মানে আত্মগোপন করার জন্য। তো ইনশাল্লাহ পুলিশের হাতে ধরাও পড়ি নাই, জেলও খাটা লাগে নাই, কোর্টেও একদিন যায় আমার দাঁড়ান লাগে নাই। তো আমি যে টাকাগুলো নিছিলাম 10,000 টাকা, আমি মানে আমি যে কর্ম করি চলে আসার সময় আমি সির্ফ 10,000 টাকা নিয়ে চলে আসছিলাম ঢাকা শহরে? জি, ঢাকা শহরে চলে আসছি 10,000 টাকা নিয়ে, এটা বিয়ের পরে? বিয়ের পরে ওকে। চলে আসি। এই টাকাটা আমার নিজের টাকাই, নিজের টাকা ঠিক বৈধ না, বৈধ টাকাই, ওই প্রজেক্টের টাকাই ছিল, কিন্তু আমি আওলাদ দিছিলাম ওই টাকাটা আমাকে, মানে সে আমাকে পাঠায় যে আমার ওই ব্যাংকে থেকে টাকাটা তুলে আমাকে দাও, কিন্তু আমি টাকাটা তাকে ফেরত না দিয়ে আমি নিয়ে চলে আসি। এই জন্যে আমি চলে আসি যে তাদের প্রতিষ্ঠান এতই ধনী, তারা আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে তারা চাকরি দেওয়া, কর্ম দেওয়া তাদের জন্য কোনো ব্যাপারই না। আমি অনেক চাকরি চাইছি তাদের কাছে, আমি গরিব মানুষের ছেলে, আমার একটা চাকরি দেন, এই যে স্কুলের পিয়ন এইটাই দেন, এই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে নিতেছে এইটা দেন, কত জায়গা করছি, দরখাস্ত করছি, কোনো কিছুতেই তারা আমারে করেন। এবং আপনার এমপি সেও চেষ্টা করেনি? না, চেষ্টা মানে ওইভাবে আমাকে কখনোই দেয় না। আমি তারপরে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের অভাব নাই, হাজারো প্রতিষ্ঠান আছে, আমি বলছি যে আমাকে আপনি প্রতিষ্ঠানে দেন, দেয় নাই। এটা সমস্যা কি? এটা তো আসাও করো, এটা এইভাবে থাকো, এইভাবে আমারে থাকতে হয়। ওই জীবনটা আমি আর চাইনি। আমি 2 বার মার খাইছিলাম, একবার মার খাই আমি আমাদের দল ক্ষমতায় থাকা অবস্থায় যায় ক্ষমতায়, এমন অবস্থায় আমাদের পার্টির যে দ্বন্দ্ব ছিল, দেখা যেত আমি ওই দলের আমার কোনো ছিল না, ক্ষোভ ছিল না, কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু আমার প্রতি একটা রাগ যে আমি অমুকের সাথে থাকি, অমুকের বডিগার্ড পিএস, আমি সব হ্যান্ডেলিং করি, আমার উপরে খুব রাগ ছিল লোকজনের। হয়তো দেখা যেত আমি জানি না, অকাম কুকাম হয়ে গেছে, আমার উপরে দোষটা চেপে গেছে। এবং সেই আক্রোশগুলো আপনার উপরে? আমার উপরে আক্রোশগুলো আইসে গেল। আমি দেখলাম একদিন মিছিলের মধ্যে যাইতেছে, আমাকে মারার জন্য ককটেল নিয়ে প্রস্তুত আছে একটা ছেলে। ওটা দেখে আমার কাছে ওই মুহূর্তে একজন এসআই ছিল, আমাকে আল্লাহ বাঁচাইছে, ওই মুহূর্তে একজন এসআই ছিল, তাকে করে দেখায় দিই, ওই যে দেখেন কি অবস্থা। তো ওরে দেখে আবার এসআই রে দেখে তখন আবার ব্যাক করে। তো আল্লাহ ওই মুহূর্তে আমার বাঁচাইছে। আমার কাছে কন্টিনিউ একটা ক্যামেরা থাকতো, তো ক্যামেরা দিয়ে খুব ছবি উঠাইতাম। আমার বাসায় অনেক ছবি আছে। কোন ধরনের আগ্নেয় অস্ত্র কি সাথে রাখতেন? আগ্নেয় অস্ত্র বলতে আসলে যখন আমাদের গন্ডগোলটা শুরু হয়ে যায়, আমাদের দেহের কোনো নিরাপদ নাই, যে কোনো মুহূর্তে আমাদের এগেইনস্ট পার্টি তারা আমাদের যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। ওই মুহূর্তে আগ্নেয় অস্ত্র বলতে চাপাতি, তারপরে একটা চাকু, খুব ধারালো চাকু, তারপরে ওই হাতুড়ি, পিস্তল নিতাম না। এই মানে এগুলো খুন জখম করার মতো যেগুলো, সেগুলো আপনি? জি, এগুলো আমার বডিতে আমার করা থাকতো, ওই লাগানো থাকতো। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এসএমএস পোলের রেজাল্টটা অনেক পরে পেয়েছি। আমরা এসএমএস পোলের রেজাল্টটা এই মুহূর্তে আমরা জানবো। এসএমএস পোল কি বলছে চলুন জানা যাক। Yes, 95%. No, 4%. No comments, 1%. 95% পিপল এটাকে বিলিভ করেছে এবং তারা অনেকেই এটা লিখে পাঠিয়েছে যে কিছুটা একটু ফানি, কিছুটা হিউমারাস হলেও
একটু এক ধরনের মজাও তারা পেয়েছে, কিন্তু এটাও এক ধরনের কনফেস, যে কনফেস আসলে তার জায়গাটা থেকে তার মতো করে সত্য, এবং সেজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যেটা বলছিলাম যে 95% বিলিভ করেছে, এখানে 1% নো কমেন্টস এবং 4% বলেছেন নো। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে আছে মোহাম্মদ জহুরুল হক, যিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো আজকে হাজার লোকের সামনে অকপটে স্বীকার করছেন, এবং তার জীবনের যে সবচেয়ে বড় দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পর্বটি রয়েছে ঠিক ছোট্ট একটা বিরতির পর। এ পর্যায়ে সবাইকে বলছি, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, এবং এই ভুল শুদ্ধের জায়গা থেকে যদি আপনি মনে করেন আপনার জীবনের ভুলগুলো হাজার লোকের সামনে স্বীকার করে হাজার লোককে আপনি সচেতন করতে চান, তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আবারও বলছি 2221 নম্বরে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার মূল্যবান মন্তব্য আমরা একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে শুনবো। আরেকটি বিষয় প্রিয় শ্রোতা, আপনি যদি চলে আসতে চান আমাদের ফেসবুকে এই মুহূর্তে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। প্রিয় শ্রোতা, আপনার সঙ্গে রয়েছে আমি আরজি কিবরিয়া, এবং যিনি আজকে অপ্রিয় সত্যগুলো ফেস করছেন, কনফেস করছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ জহুরুল হক। মোহাম্মদ জহুরুল হকের সঙ্গে রয়েছে আমাদের যাহা বলিব সত্য বলিব টিম মেম্বার আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমরা তার কাছে ফিরবো, তবে তার আগে বলতে চাই, আমরা এক্সপার্ট প্যানেল থেকে আজকে পেয়েছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠানের শেষে জানবো। আমরা মোহাম্মদ জহুরুল হকের কাছে আবারও ফিরে যাচ্ছি। জহুরুল হক, মানে আপনি যেটা বলছিলেন যে একটু আগেই, মানে কি ধরনের অস্ত্রপাতি আপনারা সঙ্গে রাখতেন এবং বাঁচার জন্য আপনারা কি করতেন, এগুলো, হ্যাঁ, তারপর কি হলো? তো আগ্নেয়াস্ত্রগুলো এই জন্য রাখতাম যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ হতে পারে, আমাদের এটা ফেস করতে হবে, এই জন্য রাখতাম আর কি। তো কখনোই হয় নাই, কখনো এরকম পরিস্থিতিতে পড়তে হয় নাই। তো তারপরে আমি ঢাকায় চলে আসি মিরপুরে। জি। ওইখানে আমি মিরপুরে অনেকদিন, প্রায় 3 মাসের মতো এখানে থাকি। কিন্তু আমার পরিবারের অসচ্ছল আর্থিক অবস্থা খুব খারাপ থাকার কারণে তারা চলতে পারে না। তো আমাকে তো চলতে হবে, আমার ফ্যামিলিকে তো আমাকে দেখতে হবে। সেটার চিন্তা করে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে এরা কিছু করে দিবে না, আমার চাকরি দিবে না, এদের পাশও আমার ছাড়তে দিবে না। এদের কথা হলো যে সারা জীবন আমাদের পাশে এবার ধইরা থাকো, খাও দাও আর খালি চলো, কোনো ই নাই। তো পরে বাদশাহ দিয়ে আমি 10,000 টাকা নিয়ে আমি চলে আসলাম ঢাকাতে পরিবার নিয়ে। আইসা পরিবার নিয়ে এইভাবে আসি, একটা কর্ম করতেছি। তো কর্ম করাকালীন অবস্থায় জানুয়ারি মাসের 4 তারিখ। আপনি কি কর্ম করছেন? আমি একটা টেক্সটাইলে চাকরি করতেছি। আপনি এসে কাজটা পেয়ে গেলেন? জি। কিভাবে আপনার কত ঘন্টা কাজ করতে হয়? 8 ঘন্টা। দিনে 8 ঘন্টা কাজ করতে। বেতন কত? প্রথমে যখন আমি আসা চাকরিটা নিই তখন আমার বেতন ছিল 2200 টাকা। 2200 টাকা। এখন আপনি কত টাকা পান? আমার বেতন 9000 টাকা। এই যে 2200 টাকা নিয়ে আপনি আপনার স্ত্রীকে এবং আপনার পরিবারকে নিয়ে চলতেন, এবং এখন যে 9000 টাকা দিয়ে আপনি চলেন, আপনার সংসার চলে? আমার ওয়াইফ চাকরি করে সাথে। উনিও গার্মেন্টসে কাজ করে? জি। এই দুজনে মিলে গার্মেন্টসে কাজ করছেন। আপনাদের পরিবারে একটাই মাত্র মেয়ে? জি। বয়স কত এখন? মেয়ের বয়স 8 বছর। 8 বছর। পড়াশোনা করছে? জি। ওকে। আপনি আপনার ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দেন? জি। গ্রামের বাড়িতে? জি। বাবা মায়ের কাছে? জি। আপনার ভিতরে যে চেঞ্জেস গুলো ধীরে ধীরে আপনি ভালোর দিকে যাচ্ছেন, আমি এখন দেই আর কি, এখন দেই। এখন মানে কবে থেকে দেওয়া শুরু করেছেন? এটা আগে দিতাম খুব কমলি, মাসে 500 টাকা, মাসে 1000 টাকা এমন দিতাম। সিদ্ধান্ত নিছে অলরেডি 10,000 টাকা রেডি করা আছে, পাঠানোর জন্য বলা হয়েছে। আমার মোবাইল ফোন দিয়ে বিকাশ করে পাঠিয়ে দেবো বলা হয়েছে মাকে। মা বলছে যে কেউ আসলে ওইখান থেকে তার হাতে পাঠিয়ে দাও, ওই বিকাশে পাঠাইলে তো খরচ হবে তোমার, হাতে পাঠিয়ে দাও। তো কয়েকদিন আগেও আমি অ্যাক্সিডেন্ট থাকা অবস্থায় আমি বাড়িতে টাকা পাঠিয়েছি। এর আগে আমার বাড়িতে টিউবওয়েল নষ্ট হয়ে গেছিল, টিউবওয়েলটা আমি নিজে দিয়ে দিই।
এই যে ব্যাপারগুলো আপনার এখন যে মূল্যবোধ বোধগুলো অ্যাক্সিডেন্টের পরেই আপনি এই জিনিসটা, প্রিয় শ্রোতা, ওর জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ওর অ্যাক্সিডেন্ট। এই ব্যাপারটি আমি অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত বলছিলাম যে এটা ওকে চেঞ্জ করে দিয়েছে ওর মূল্যবোধের জায়গা থেকে। আমরা বলছি না যে আপনি ওর মতো করে বিলিভ করবেন, বাট এটা ঘটেছে ওর জীবনে। কি সেটার দিকে আমরা একটু যেতে চাই। হ্যাঁ বলেন, অ্যাক্সিডেন্টটা কিভাবে কি হলো, ডিটেইলস জানতে চাই। ডিটেলস আসলে ওইভাবে আমার বলা সম্ভব না। ডিটেলস আমি ফ্যাক্টরিতেই অ্যাক্সিডেন্টটা হয়। আপনি ফ্যাক্টরির নাম না বলেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো চাকরি করি পাওয়ার প্ল্যান্টে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। ওইখানে আমি রাত্রে আমার যে সহকারী যারা ছিল ওদেরকে বলছিলাম যে যা তোমরা 2টা সুইচ বন্ধ করে দাও। ওরা 2টা সুইচ বন্ধ করতে গেছে শীতের দিন, জানুয়ারি মাসের 3 তারিখ রাত 3টার সময় ঘটনা। তো আমি ভাবলাম যে আমারে তো কোম্পানি রাখছে দেখাশোনা করার জন্য, কাজ ঠিক মতো হইতেছে কিনা, ঠিক মতো চলতেছে কিনা, আমারই তো করা উচিত। আবার ওদেরকে পাঠাই দিয়ে আমি এসি রুমে বসে আছি, এটা কি আমার দায়িত্ব হলো? এটা কি বিবেক হলো? আমাকে কোম্পানির টাকা হালাল হইবে? আমি আবার গেছি, ওদের সাথে কাজ দেখতে আসি। তারপরে আমি জানি না যে কিভাবে শুরুটা হইলো, অ্যাক্সিডেন্টটা কিভাবে শুরু হইলো জানি না। 3 জনই পুড়ে গেছিলাম, তো সবচেয়ে আমি বেশি পুড়ছিলাম। বেশি পড়ার পরে আমার যখন জ্ঞান ফেরে তখন ঢাকা মেডিকেলে আমার জ্ঞান ফেরে 2.5 দিন পরে। 2.5 দিন পরে জ্ঞান ফেরার পরে আমি শুয়ে আছি, দেখি আমার মাথার উপরে মাথায় হাত দিয়ে আছে জিএম স্যার, আমাদের ফ্যাক্টরি জিএম স্যার মাথায় হাত দিয়ে আছে। আমাকে জরুর টেনশন করিস না, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, কোনো চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করবি না, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবি, তুই কোনো চিন্তা করিস না। তাই আমি ভাবতেছি জিএম স্যার এটা, আরে জিএম স্যার আমার বাসায় এসে আমার বেডের পাশে আমার এই মাথায় হাত দিয়ে এরকম আমার বেদু হইতেছে না, শুয়ে কথা কইতেছি, জিএম সে আমার এটা করা উচিত, বসে কথা কই, আর সে আমার বাসায় এসে আমি বসতে কই। সালাম দিলাম, দেওয়ার পরে আমি এখন উঠতে চাই আর উঠতে পারি না। এখন দিয়ে আমার 2 হাতে ব্যান্ডেজ, পুরা বডি ব্যান্ডেজ। আমি হসপিটালের বেডে শুয়ে আমার বাম পায়ের উপরে ক্যানোলা সেট করে, যেটা স্যালাইন কন্টিনিউ ঢুকে আর কি, বাম পায়ের উপরে ক্যানোলা সেট করে দেওয়া আছে, স্যালাইন ঢুকতেছে। আমি ডাইনে বামে তাকা দেখি যে পোড়া রোগীর গাদি, আমি হসপিটালের বেডে শুয়ে। আমার কি হয়েছে রে আমি জানি না, তো আমার কি হয়েছে আমি আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করি, আমার ওয়াইফে কেউ বলে না, কিছু হয় না, টেনশন করে না। তখন জিএম স্যার আমাকে আশ্বস্ত করে দিয়ে এসে চলে যায়। তারপরে আমার দেখার জন্য আমার মন পান ফাইটে যাইতেছিল যে হাইরে আমার কি হয়েছে, আমার দেখতে হবে। আমার শরীরে এই অ্যাক্সিডেন্ট ছাড়া আমার কোথাও কোনো স্পট কেউ কখনো খুঁজেই পাবে না, কোনো স্পট ছিল না আমার শরীরে, কোন রকমের স্পট ছিল না আমার শরীরে। এই পোড়া ছাড়া, এই অ্যাক্সিডেন্ট ছাড়া আমার অনেক অ্যাক্সিডেন্ট হয়েছি, কোনো স্পটই ছিল না, সম্পূর্ণ ফিনিশিং, কোনো স্পট নাই শরীরে। এই অ্যাক্সিডেন্টের কারণে যেগুলো আমি এখন সারা জীবনের কষ্ট ভোগ করতে হবে, বাইসা যাচ্ছি যতদিন কষ্ট ভোগ করতে হবে, মাস্ট বি। আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছি সারা জীবন আমাকে কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি বলবো, এর আগে আমি বলতেছি যে আমি ওই অ্যাক্সিডেন্টটার যে কষ্টটা আমি পাই, আমি আমার পরিবার সদস্যদের বলি আমাকে একটু বাথরুমে নিয়ে যাও। তখন আমাকে বাথরুমে তো যাওয়া সম্ভব না তোমার, তুমি কি হয়েছে, আমাকে টয়লেট করতে হবে। তখন এইখানে করতে হবে। আরে আমার পেস্টিজ আছে, মাঝে মানুষের মধ্যে আমি টয়লেট করবো নাকি, আমার মাঝে মানুষ নিয়ে যাও বাথরুমে। তখন কথা না শুই না, সহ্য করতে না পাই, আমি একটু একঘামি লোক আর কি, যেটা বলবো ওইটা করবো আর কি, ওইটা ভালো হোক আর মন্দ হোক। অ্যাক্সিডেন্টের পর অনেক কিছু আমি ভেঙে ফেলছি, রাগ করে, হাতে সহ্য হয় না, কষ্টতে আমি ভেঙে ফেলছি। যাই হোক, আমি ওই বলার পরে আমাকে ধরাধরি করে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমার সাথে একটা কাঁথা চলে যাইতে থাকে, আমার পিঠে সম্পূর্ণ পড়া, তো ওই কোমরের নিচে মাজা টাজা, তো কাঁথাটা লাগিয়ে গেছে। তো আমি আমার সাথে কাঁথা যাইতেছে, এটা খুলতে রে, তখন ওই করে কি আমার ছোট ভাইরা কাঁথাটা টান দিয়ে খোলে, ব্লাড সাথে সাথে স্পিডে বের হওয়া শুরু করে দেয়। তখন ওই অবস্থা দেখে আমার আবার মাথা ঘোরার মতো আমার দরাদরি করে আবার বেডে শোয়া দেয়, উল্টা করে এমার্জেন্সি ওষুধ দেয়, মেডিসিন দিয়ে রক্ত বন্ধ করে দেয়, ব্লাড বন্ধ করে দেয়। দেওয়ার পরে আমার আর জ্ঞান, আর আমার দেখতেই হবে আমার কি হয়েছে, কত দূর অ্যাক্সিডেন্ট, কি আমার দেখতেই হবে। বাথরুম আমার নিয়ে আসলো, আবার সুস্থ হওয়ার পরে আবার মানিয়ে নিয়ে যায়। ওই জায়গায় সব খোলার পরে আমি দেখি যে আমার সম্পূর্ণ এত পুড়ে গেছি। বাথরুমে আমার জ্ঞান হারায়, আবার টয়লেটের ভিতরে 2 জন থাকে আমার সাথে ধরে, ওরা আবার ধরাধরি করে নেয়, আবার বেডে শোয়ানোর পরে 1 দিন পর ড্রেসিং হয়। পোড়া রোগীদের 1 দিন পর ড্রেসিং হয়। জানি না এটা সবার জন্য নিয়ম কিনা, দেখতাম যে আমাকে ড্রেসিং করার জন্য তো সম্পূর্ণ শরীর বড় চলে পুড়ে গেছি। একজন নার্স থাকতো, ছেলে একজন মেয়ে, ওরা ড্রেসিং করতো, গোসল করাইতো উলঙ্গ অবস্থায় সম্পূর্ণ। আমাকে বলতো সাবান চাও, লিকুইড সাবান দিতে হইতো, নিয়ে এসছি। গরম পানি দেবো না ঠান্ডা পানি, না ঠান্ডা না গরম না মিডিয়াম দেন। তখন ওই সাবানটা দিয়ে আমার গোসল আগে পানি দেওয়া হতো, তারপরে একটা ব্রাশের মতো নিয়ে এসে আমার সারা শরীর যেখানে পড়া ওইখানে ঘষা শুরু করে দিত। আমি কতবার যে ডাকছি আল্লাহ, যে আমি হাজিরা যেভাবে আল্লাহরে ওইভাবে ডাকছি যে আমি যেন বাইজা থাকি, আমার একবার পৃথিবীর আলো দেওয়া, আমি সুস্থ হইতে চাই,
আমার জীবনে এই অপরাধগুলো আর করব না। আমি যে অপরাধ করছি আল্লাহ আমার একবার নি, কতই বলছি আল্লাহ, খুব কষ্ট পাই। অনেক কষ্ট ছিল ড্রেসিং এ, একদিন পর পর ড্রেসিং হতো। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে যে ছবিটা ওর দিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ছবি। ওর দুটো হাতের ছবি, ওর দুটো হাতে ক্যাপ পরানো আছে, পুরো দুটি হাতই পুড়ে গিয়েছে এবং এটা লম্বা সময় ধরে প্রায় কয়েকটা বছর ওকে পড়ে থাকতে হবে। এবং এই দুটো হাতের যে ব্যান্ডেজটা সেটা প্রতিদিন দিনে 3 বার করে খুলতে হয়। খুলে এবং পরা, এটা যে কি কষ্ট, কি ভয়াবহ কষ্ট, এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমরা এই হাতের ছবিটা একটু পরে এক্ষুনি আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন এবং এই হাতের ছবিটি দেখতে পাবেন। হ্যাঁ, তারপর কি করতো? আমাকে ড্রেসিং করা হইতো, নার্স আসতো সকালবেলা 9টার দিকে এসে আমার ব্যান্ডেজ গুলো কেটে ফেলতো, সিজার ঢুকাইতে দেরি, কাটতে দেরি নাই, একেবারে মুহূর্তের মধ্যে কেটে ফেলতো, ধামধুম করে কোনো কেটে ফেলতো। কাটার পরে মনে হইতো যে এখনই মনে হয় আমার শরীরে অ্যাসিড ঢেলে দিছে, এমন জ্বালাপোড়া করতো। আর আমাকে যখন মেডিকেলে নিয়ে আসে প্রথমেই, আমি যখন আমাকে আমার ওই অ্যাক্সিডেন্টের ঘটনাস্থল থেকে বের করে, ওরা ভাবছিল আমি মারা গেছি। তো পরে জানে যে আমার যখন শরীরটা ঝাঁকি দেয় তখন ভাবছে যে আমি জীবিত আছি, মারা যায়নি। পরে আমাকে ওইখান থেকে আমাদের ওইখানে মেডিকেলে নিয়ে, ওইখান থেকে আবার আমাকে, ওই সময়টাতে আপনার কোনো সেন্স ছিল না, আমার 2 দিন 2.5 দিন পরে আমার জ্ঞান ফিরছিল। অজ্ঞান থাকা অবস্থা আমার এখানে ফাইটে গেছিল, 12টা সেলাই ছিল আমার এই পাশে, আর এই পাশে পুরো একবার মাংস দাঁত বাড়ায় গেছিল এই পাশে আর এই পাশে, এইটুকু ঢাকা ছিল আর এইটুকু দাঁত ছিল না, মানে মাংস ছিল না। এই পাশে 12টা সেলাই আর এই পাশে মানে মাংস উঠে গেছিল। আমাকে মেডিকেলে নেওয়ার পরে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা পাইপ ঢুকায় দিয়ে পেটের মধ্যে প্রায় 1 ফুটের উপরে হবে সম্ভবত, ঢুকায় দিয়ে একটা পলিথিনের মতো ওই যে স্যালাইন যে প্যাকেট থাকে ওরকম একটা প্যাকেট 24 ঘন্টা থাকতো। ওইটা আমি ইউরিন যেত দিক দিয়ে, জি, অজ্ঞান থাকা অবস্থায় ঢুকাইছিল। আর আমার এখানে অজ্ঞান থাকা অবস্থায় সেলাই করছিল। ড্রেসিং প্রথম ব্যান্ডেজটা আমার অজ্ঞান থাকা অবস্থায়, আমি জানি না। তো তারপরে আমাকে ড্রেসিং করে একদিন পর পর। ড্রেসিং প্রচুর কষ্ট, নার্স এসে ওইভাবে ড্রেসিং খুলে দেয়। আর যারা করবে ড্রেসিং করবে তাদেরকে কোম্পানিও টাকা দেয় আমাকে একটু করার জন্য, মানে আমি যাতে কষ্ট কম পাই, ওরা যাতে ভালোভাবে আমাকে ড্রেসিং করে, আমি নিজেও দেই নিজে থেকে, যে আমাকে কষ্ট যাতে কম দেয়। 2 ভাবে দিলে ওরা একটু আমাকে ভালোভাবে ড্রেসিং করবে। তো পরে আমি ড্রেসিং করার জন্য আমি ওই ভাবতাম যে আল্লাহ রে, কখন আবার এই ড্রেসিং এর সময়টা আসে। আমি খালি 2 দিকে তাকা থাকতাম যে দুষ্টু লোক যারা পাপী, অন্যায়কারী, যারা অপরাধী, তাদের জানটা কবজ করার জন্য আজরাইল নাকি শুনছি যে আজরাইল বিকৃত চেহারা নিয়ে আসে। তো আমার তো জানটা নিবে, কি বা চেহারা নিয়ে আসতেছে, তাকায় থাকে এদিক ওদিক, যে আজরাইল তো আসবে কোন দিক দিয়ে জানি না, আর কেমন বা চেহারাটা নিয়ে আসে। আল্লাহরে ডাকি যে আল্লাহ আজরাইল আসে আমি যেন ভয় না পাই, জানটা ভালোভাবে নিতে দিও, অনেক বলতাম আল্লাহ। তো ওইখান থেকে আমারে আস্তে আস্তে ড্রেসিং করতে করতে প্রায় 1 মাসের মতো যায়। পরে আমাকে রিলিজ দেওয়ার জন্য যে ডেট হয়, ডেটে আমাকে আবার ডিউডাম ড্রেসিং দিবে, ওটা আবার ডিউডাম ব্যান্ডেজ করবে। একটা এসের দাম 450 টাকা, 32টা লাগছিল টেপের। এগুলো তো আপনাকে সব ফ্যাক্টরি থেকে দিত না? সব আমার A to Z কোম্পানি দিছে, এবং ওটা ছাড়া আমাকে আমার মা বাবাকে টাকা দিছে, আমার বউর কাছে টাকা দিছে, যে যদি কখনো লাগে এটা মানে খরচ কইরো। পানি গরম করার জন্য যন্ত্র কিনে দিছে, একটা ফ্লাক্স A to Z কিনে দিছে, কোনো কিছু করে নাই কোম্পানি, সব দিছে। এখনো আমাকে একটা বাসা দিয়ে রাখছে, 24 ঘন্টা কারেন্ট থাকবে, গ্যাস বিদ্যুৎ কোনো কিছু যাইবে না, একটা সেকেন্ডের জন্য যাইবে না, এমন একটা বাসা দিয়ে রাখছে কোম্পানি। তো আমাকে ডিউডাম ড্রেসিংটা হয়, ড্রেসিং দিয়ে আমাকে নিয়ে আসে বাসায়। আনার পরে আমি এইখান থেকে বাসা থেকে আবার যা ড্রেসিং হইতাম ওই মেডিকেলে। তো আমাকে যেটা সার্জারি করতে বলে ডাক্তার, আমার ডাইন পায়ে বেশি পোড়া আছে, বলে যে তুমি ডিম খাও কয়টা করে। আমি বললাম যে 15টা করে। মাত্র 15টা, মিনিমাম 20টা খাও প্রতিদিন? প্রতিদিন 20টার উপরে ডিম খাইতে বলে।
তাও ওই কুসুম না, শুধু সাদাটুকু। তো অনেক কিছু বলে খাওয়ার কথা। তো আমি ওই ড্রেসিং এর কথা বলি যে ড্রেসিংটা কি আমি বাসায় হইতে পারবো না, এইখানে আমি আর এসে ড্রেসিং করতে হয়, আমি যদি ওইখানে ভালো ডাক্তার নিয়ে বা নার্স নিয়ে আমি ড্রেসিং করি সম্ভব কিনা। তখন ওরা ডাক্তার আমার উপরে প্রচুর খেপে যায়, আমারে বলে যে মানুষ হজ করতে কি মক্কায় যায় নাকি হজ করতে বাসায় হজ করে বেটা, এটা তুই কি বললি, এটা আমার সাথে খুব তেইরে কথা কয় ডাক্তার। বুঝতে পারি যে না, আমার এটা বলাটা ঠিক হয় নাই। পরে আমি মেডিকেলে যায় ড্রেসিং করি। তো এরপরে আমাকে কখনোই বলে নাই ডাক্তার যে তোমার হাত দুইটা কিন্তু সমস্যা পরে দেখা দিবে, তোমার হাতে সার্জারি করতে হবে, হাতে সার্জারি করো, প্লাস্টিক সার্জারি করো, বা এই সমস্যা কখনোই কোনো ডাক্তার বলে নাই। মেডিকেলে ট্রিটমেন্ট করতেই থাকি। ডাক্তাররা বলে যে বাবারে তোর হাতের যে কন্ডিশন, সারা জীবন যুদ্ধ করতে থাকে হাতের সাথে, কবে ভালো হবে জানি না, এটা বলে আমাকে। তো আমি মানে হাতের জন্য কবিরাজি চিকিৎসা কিছুই বাকি রাখে নাই, কোনো কিছু বাকি রাখে নাই। ওয়াদা দিছি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার একবার সুস্থ করে দাও, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাই, ইমামের পিছনে কাতারে দাঁড়ায় পড়বো, আমি বেঈমানি করব না, কোরআন শরীফ পড়বো, আল্লাহর কাছে ওয়াদা দিছি নামাজ পড়বো, মিথ্যা কথা আর জীবনেও বলবো না, আমি আর কোনো অপরাধে কাজ করব না, আমি ওয়াদা দিছি আল্লাহর কাছে যে একবার সুস্থ করে দাও। আমি এই অবস্থায় আমি চিকিৎসা হইতেই আছি। এরপরে আমার তো যেই বেতন পাই এই বেতনে আমার আর চিকিৎসা বলা চলে যে হয় না। আমার দিন মানে একটা করে অয়েনমেন্ট লাগে 1450 টাকা দামের, জেরাজেল সিলিকন নাম আমেরিকার। তাছাড়া আবার খাওয়ার ক্যাপসুল ট্যাবলেট আছে, এগুলোতে প্রায় 1800 টাকার মতো লাগে দিন। আমার আর চিকিৎসা হওয়ার মতো কোনো সামর্থ্য নাই। বেতন পাইলো 9,000 টাকা, আমাকে মাসে যাইতেছে 72,000 টাকার মতো এখন। আর কোনো সম্ভব না চিকিৎসা হয়, জানি না আমার কপালে কি লেখা আছে। কোম্পানি তো আপনাকে এফোর্ড করার কথা। কোম্পানি অনেক দিন করছে, অনেক দিন, এখন 10 মাস চলতেছে। কোম্পানি আর কতদিন করবে আমাকে এই চিকিৎসা, সারা জীবন করবে? আমি তো এখন কাজ করতে পারি না হাত দিয়ে, তারপরে আমাকে বেতন দিতেছে বসায়া। কোম্পানি আমাকে বলা চলে বসায় বেতন দিতেছে, যে ঈদের বোনাসটা আমাকে ফুললি দিছে, কোনো সমস্যা হয় নাই। খুব ভালোবাসে যে বাবারে তোর কোনো টেনশন করি না, কোনো চিন্তা করবি না তুই। এখন কোম্পানি তো তোর সারা জীবন কি চিকিৎসা করবে? তুই ছাড়া তো আরো তো রুগী আছে, আরো অ্যাক্সিডেন্টের রুগী আছে, হাত কাটা রুগী, পাও কাটা রুগী, এই কাটিং এ কেটে গেছে, এই বুলরুমে কেটে গেছে, তো তাদেরও তো তাহলে সারা জীবন চিকিৎসা করা লাগবে। যে আঙ্গুলটা নাই তাহলে ওর আঙ্গুলটার জন্য কি করবে, বিভিন্ন ভাবে আমাকে বুঝাই দেয়। আমি বুঝতে পারছি যে না, আমাকে তো তারা হেল্প করতে এসে, হয়তো ওইভাবে না হলেও তো কিছুটা হেল্প করতেছে। বাসা ভাড়া তো দিতে হইতো আমাকে, বাইরে থাকলে বাসা ভাড়াটা আর দেওয়া লাগতেছে না, এই যে বেতনটা আমি পাইতেছি। আর তাছাড়া যে অ্যাক্সিডেন্টটা হয়তো বা আমার কোনো অপরাধ ছিল না, আমার বিনা অপরাধে অ্যাক্সিডেন্টটা হই, কিন্তু আমার তো কোম্পানি ইচ্ছা করলে ওই দিনই বাদ দিয়ে দিতে পারতো। মেডিকেলে আইনে বলতো যে ও আর পরে আর নেওয়া হবে না, কোম্পানি তো শেষ। ওই জায়গায় আমার মানে নিষ্পত্তি হয়ে যাইতো কোম্পানির সাথে আমার যোগাযোগ বা চাকরির। এরকম অহরহ হয়েছে পৃথিবী, মানে বাংলাদেশি হয়েছে অহরহ দেখছি। তো কোম্পানির প্রতি আমার কোনো ই নাই, মানে রাগ গোসা নাই। জি, জীবনের কোন পর্যায়ে মানে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গিয়ে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার জীবনে যেসব ভুল ছিল বা যেগুলো আপনি করছিলেন সেগুলো আপনি আর কখনো রিপিট করবেন না, বা কখনো আপনার লেখা আসবে না, সেটা কবে থেকে সিদ্ধান্তটা নিলেন আপনি? এটা আসলে আমি যখন আমার অন্যদিকে সব দিকে মোটামুটি সুস্থ হয়ে চলার মতো অবস্থা হইল, কিন্তু হাত দুইটা আর ভালো হয় না, কোনোভাবে কোনো কিছুতে ভালো হইতেইছে না। এখন আমি চিকিৎসাধীন আছি মোহাম্মদপুর সিটি হসপিটালে, একজন ডাক্তারের চিকিৎসাধীন আছি। তো আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থা। তো আমি আমার ওয়াইফ, আমি যে অসুস্থ থাকা অবস্থায় আমি আমার ওয়াইফকে মারধর করতাম, আমার মেয়েকে মারধর করতাম, যে আমার সামনে আসতো তার মারধর করতাম। কি পাইতাম, মোবাইল পাইতাম, ভেঙে ফেলাইতাম, কি আছে ওটা ছিঁড়ে ফেলতাম, শার্ট কয়েকটা ছিঁড়ছি, প্যান্ট কয়েকটা ছিঁড়ছি, লুঙ্গি কয়েকটা ছিঁড়ছি, যেগুলো পাইতাম সামনে আছে ওরে ভেঙে ফেলতাম। বেরাস মনে হয় যে 23টা বেরাস ভাঙছি। মানে এটা কি কষ্টের জন্য? কষ্টের জন্য সহ্য করতে পারি না, যে আমার তো শরীরে কোনো স্পট ছিল না, আমি কি অপরাধ করছি যে আমার এই অপরাধের জন্য আমি এই শাস্তিটা পাইতেছি। কোন অপরাধ আমার জীবনে, যে কোন ওই অপরাধের জন্য আমি যে কোনো ভাবে মাপ চাইতাম যে আল্লাহ আমি এই ভুল করছি, আমার এই ভুলের জন্য মাপ করে দাও, ক্ষমা করে দাও, আমি তো আর জীবনে ভুল করব না, অপরাধ করব না। আমি এটা মানে কিভাবে বলবো, আমি ক্ষমা চাই যে আমি আর জীবনে কোনো অন্যায় করব না, আমার একবার সুস্থ করে দাও। আপনি একটু আগে যেটা বলছিলেন যে আপনার ইউরিনের জায়গাটা দিয়ে একটা নল ঢোকানো হয়েছিল, আপনার এটা ড্যামেজ হয়ে গিয়েছে? না, ওটা ড্যামেজ বলতে আসলে ওইটা ওই মেডিকেল থেকে টাইনে বের করে। যখন মানে বের করে এখন কি আপনার পুরুষত্ব যে ক্ষমতাটা সেটা কি আছে নাকি নষ্ট ঠিক হয়ে আছে, ঠিক আছে? জি, ওখানে কোনো সমস্যা নাই। ওটাও আমার পুড়ে গেছিল, ওই দিক দিয়ে অনেক পোড়া আছে, পুড়ে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে। আপনার স্ত্রী এখন কি বলে আপনাকে নিয়ে?
সে তার কথাই একটাই যে আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি শুধু মানে হাসি খুশি মনে আমার সাথে কথা বলবে। তুমি সারা জীবন বৈশা খাও, আমি তোমারে ভিক্ষা করে না তোমারে খাওয়াবো, কিচ্ছু চাই না তোমার কাছে, তুমি শুধু আমার ভালোবাসা দিও। এটা সে বলে কন্টিনিউ। এখনো আমাকে বলতেছে যে আমাকে আপনি করে বলে যে আপনার চাকরি করা লাগবে না। আমি তো বলি না যে আপনার চাকরি করতে হবে, কিছুই করা লাগবে না। এখনো আমার 10 মাস চলে, আমাকে 10 মাস খাওয়ায় দাও, একটু জেট বাথরুমের থেকে শুরু করে একটু জেট করতে আসে এখন পর্যন্ত। লুঙ্গি পরায় দেওয়া, সব কিছু করা দেওয়া, গোসল করা দেওয়া, খাওয়া দাওয়া। আমি একটা উক্ত দিনে 3 উক্ত খাই তার হাত দিয়ে। তারপর আমি তার অনেক মারছি, অনেক মারধর করছি, হাত দিয়ে মারতে পারি না, পাও দিয়ে মারছি, লাত্তি দিছি, কত মারছি তারে। কালকে ক্ষমা চাইছি। ক্ষমা চাওয়া বলতে আসলে তার কাছে বলছি আমার জীবনে তোমার সাথে খারাপ ব্যবহার করব না, আমি যে তোমার সাথে দুর্ব্যবহার করছি আর কখনোই করব না। আমি আজকের থেকে নিষ্পত্তি হয়ে গেল, আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, এটা মনে রাখো। আমি আর ভুল করবো না, আমি আর অপরাধ। গতকালকে আপনি রাতে বেলা গতকালকে 12:30 দিনের বেলায়। কেন চেয়েছেন, কি কারণে চেয়েছেন? এটা চাওয়া একটা ব্যাপার হলো যে সে আমার বাবা মাকে দেখতে পারে না। প্রথমত তার অপরাধ, এটা সবচেয়ে বড় অপরাধ। খুব ভালোবাসা, আমাকে অন্ধ ভালোবাসা, আমার জন্য যে কোনো মুহূর্তে তার একটা অঙ্গ আমাকে কাটিয়ে দিতে প্রস্তুত আছে। তার পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই। তো সে আমার জন্য সবকিছু করতে রাজি আছে, কিন্তু আমার বাবা মাকে সে করবে না, মানে সহযোগিতা করবে না, কি করতে চায় না। এইটাই তার বড় অপরাধ। এই জন্য সে মায়ের খায় বেশি আমার হাতে। যে আমি তো বাবা মায়ের মানে একমাত্র সম্পদ বলা চলে। এখন আমার বাবা মা খুবই মানে বৃদ্ধর মধ্যে চলে গেছে, কাজকাম করতে পারে না, সম্পদ কিছু নাই, তারপর আমার কাজ করতে হইতেছে। এখন যে আমি যে চিকিৎসাধীন আছি, চিকিৎসা আমার বাবা মাকে আমি দেবো কিভাবে টাকা পয়সা? আমি নিজে চিকিৎসা হইতে পারতেছি না, তাদের দেবো কিভাবে? তো তারপর আমি আমার বাবা মাকে তো আমার সহযোগিতা করতে হবে, উপায় নেই, করতে হবে। তো আমার ওয়াইফকে বললি যে দেখো আমি যে বেতন পাইতেছি এই জায়গা থেকে আমার বাবা মাকে হেল্প করি, তুমি যেটা পাইতেছ এটা দিয়ে আমরা সংসার চালাই। আর আমার সম্পূর্ণ না দিয়ে আমার কিছু রেখে আমি চিকিৎসা হইতে থাকি আস্তে আস্তে, আল্লাহ যেভাবে যতটুকু নেয়। চিকিৎসা যদি হইতে পারে, সুস্থ হলে আল্লাহ করলে হবো, না হলে সারা জীবন এইভাবে চলবে। এটা মানে আমার ওয়াইফের সাথে আমার যেটা সবচেয়ে বেশি রাগারাগি গন্ডগোল এটা নিয়ে হয়। তো ও আমার কাছে কালকে ওয়াতে দিচ্ছে, ঠিক আছে আমি নিজে যাই বাজার করে দিয়ে আসবো বাড়িতে যায়। মানে আমার বাবা মায়ের জন্য ও নিজে বাজার করে দিয়ে আসতে চাইছে। আমি নিজে বাড়িতে যাবো, যা চাউলের বস্তা সবকিছু আমি নিজে কিনে দিয়ে আসবো, বা আমি না যাইতে পারলে আপনি যাইবেন, যা যত টাকায় লাগবে আপনি বাজার করে দিয়ে আসবে, সব দুজন মানুষের যা লাগে দিয়ে আসবে। বাবার কাছে ওয়াদা দিচ্ছে, যার কারণে আমি ওর কাছে বলছি আমি আর জীবনে কখনোই তোমার সাথে দুর্ব্যবহার করবো না, তুমি যদি এরকম হও আমার সাথে। কালকে ঠিক দুপুর 12টার পরে ঘটনা ঘটার পরে রাইট নাও আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি সুখী, আপনি কি বলবেন? অবশ্যই সুখী। সুখী আসলে মানসিকভাবে সুখী, কিন্তু শারীরিকভাবে তো সুখী সম্ভব না। কারণ আমি তো হাত দিয়ে আজ পর্যন্ত মানে খাইতেও পারি না, কোনো কিছু করতেও পারি না। আপনি যেহেতু সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে আপনি এভাবে চিন্তা করতে পারেন কখনো যে এই যে ঘটনাটা ঘটলো, আপনি একটু আগে বলছিলেন আপনার কোম্পানি আপনাকে হেল্প নাও করতে পারতো, যদিও তো হেল্প করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, নাও করতে পারতো। 1 2 নম্বর, আজকে আপনি হেঁটে চলে এখানে এসে স্টুডিওতে এসে আপনি কনফেস করলেন, আপনি লাখো মানুষকে বললেন, সেই অবস্থা আপনার নাও থাকতে পারতো, আপনি কিছুই রোজগার করতে পারতেন না, আপনার অবস্থা আরো ভয়াবহ হতে পারতো। সেই অর্থে আল্লাহ আপনাকে একটা অবস্থা দিয়ে দিয়েছে, আপনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, এটার জন্য তো আপনার সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। জি, এই জন্য তো আমি যে দাঁড়িয়ে আমার মুখে দেখতেছেন, আমি আমার ছবিটা আমার আগের ছবি দেখলে বুঝবেন আমি কানে দুল পরতাম আর চশমা পরতাম। আমি মানে কি বলবো, মানে ওই রকম মানে স্মার্টে থাকার চেষ্টা করতাম, কিন্তু এখন আমি নামাজ পড়ি আল্লাহর রহমতে, রোজা করি, দাঁড়িয়ে রেখে দিছি। আমি আর মিথ্যা কথা বলবো না, আল্লাহর কাছে ওয়াদা দিছি যে আল্লাহ তুমি আমাকে একবার সুস্থ করে দাও, একবার আমার ভালো রাস্তায় নিয়ে এসো, আমি আর কখনোই অপরাধ করব না, আমি তো এটা ওয়াদা দিছি। এবার আমি শেষ প্রশ্নটা আপনাকে করতে চাই, আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন? যে প্রশ্নটা প্রথমে করেছিলাম সেটা এখন পুরো ঘটনা বলার পরে আবারও বলুন, আপনি কেন আসলেন? এটা আমার আশা মূল উদ্দেশ্য যে আমি যে অপরাধগুলো করছি, আমার জীবনে যে অপরাধগুলো আমি করে আসছি, আমার বিবেক থেকে বলে যে আমি এই অপরাধ থেকেই আমি এই শাস্তিটা পাইছি, আর এই শাস্তি নিয়েই আমার সারা জীবন চলতে হবে। এই কষ্টটা আমি এই জন্যই ভোগ করছি। তো আমার মতো অপরাধ
পৃথিবীতে যেন আর একজনও না করে। যদি আমার এই কথা যে শুনবে তার কাছে অনুরোধ থাকবে যে এমন অপরাধ আর কেউ করেন না বা করবেন না। তো আল্লাহ পাক যেন, আল্লাহ পাকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য সবাই ভালো রাস্তা খোঁজেন, ভালো হন। কেউ কোনো এরকম সাইলগুম মারার কোনো করবেন না, মিথ্যা কথা বলবেন না, কোনো খারাপ কিচ্ছু করবেন না, অবৈধ সম্পর্ক করবেন না, টাকা পয়সা কেউ মারবেন না, বাবা মাকে ভালোবাসবেন, স্ত্রী সন্তানদের ভালোবাসবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। যে কারণে আমি এই যে কষ্ট নিয়ে চলতেছি, এরকম কষ্ট যদি আরো একজন পায় তখন তার বিবেক বলবে। কিন্তু আমি চাই না যে এরকম কষ্ট আর কেউ পায়। এত কষ্ট নিয়ে আমি চলতেছি, এই কষ্টটা আর একজন ভোগ করুক। জীবনে হয়তো একসময় সুস্থ থাকা অবস্থায় মানুষ হয়তো অনেক ফিলিংসে, অনেক আনন্দ নিয়ে দিন পার করে, অনেক কিছু করে, যেটা এনজয় করে, মনে করে হায় রে, এই আনন্দ নিয়ে আমার জীবনটা চলবে। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন বিপদে পড়ে, তখন আল্লাহরে ডাকে, তখন ওই রাস্তা, ভালো রাস্তা খোঁজে। কিন্তু এই ভালো রাস্তাটা ভালো থাকা অবস্থায় খোঁজেন। একটা কবিতার লাইন মনে পড়ে গেল, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারে। সাপের বিষ কি জিনিস সেটা সেই জানে যাকে একবার সাপে দংশন করেছে। এছাড়া আসলে যাকে সাপে দংশন করেনি সে কখনো বুঝতেই পারবে না যে সাপের বিষ কি জিনিস। ও যে বিলিফটা নিয়ে আজকে এখানে চিরসত্যটা বলতে এসেছিল, সেটা হচ্ছে যে ওর যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি ওপরওয়ালা ওকে দিয়ে দিয়েছে, এবং সেটা ভয়াবহ। আপনি যদি এই বিলিভের জায়গা থেকে অন্য কোনো জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে খোঁজেন, ঠিক আছে, এই শাস্তিটা যদি ওকে না দিত বা এই শাস্তিটা যদি ও না পেত, তাহলে কি হতো? ওর বিবেক কি ওকে ছেড়ে দিত? ওর বিবেক কখনো ওকে ছাড়তো না। শাস্তি কিন্তু শেষ যে শাস্তি সেটা দেয় বিবেক। কারণ বিবেক প্রতি মুহূর্তে, একটা মানুষ যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে, জীবনের একটা পর্যায়ে না একটা পর্যায়ে তার ভুলের জন্য, অপরাধের জন্য তার বিবেক জাগ্রত হবেই হবে। আমরা ঠিক সেই জায়গাটা থেকে ফোকাস করতে চাই আপনাকে, যে আপনি যত বড় ভুল করেছেন, যত অপরাধ করেছেন, সব অপরাধগুলো হয়তো আপনি তখন বুঝতেই পারেননি, কারণ আপনার বিবেক ঘুমিয়েছিল। আপনার বিবেক একটা সময় জেগে গিয়েছে। জেগেছে কি? যদি জেগে থাকে তাহলে আসুন স্বীকার করুন কি ভুল করেছেন, কেন করেছেন, এবং সেটার পরিণতি কি ছিল। হয়তো কোনো পরিণতিই পাননি, কিন্তু রাতের বেলা ঘুমোতে পারেন না, ঠিক মতো খেতে পারেন না, নিজেকে মানুষ মনে হয় না। এই যে ব্যাপারগুলো, এই যে ফিলিংসগুলো, এই ফিলিংসগুলো সমাজে 8-10টা মানুষ যাতে খারাপ পথে না যায় সেটা জানানোর জন্য খুবই জরুরি। প্রিয় শ্রোতা, এখানে অস্বীকার করেছে যে কিভাবে গম চাল মেরেছে, কাবিখার ব্যাপারগুলো, কাজের বিনিময়ে খাদ্য, যেগুলো সাধারণ মানুষের হক ছিল, যেগুলো, যে জিনিসগুলো একটা সাধারণ ফ্যামিলিতে গেলে, গরিব ফ্যামিলিতে গেলে হয়তো একবেলা খেয়ে পড়ে কোন রকম বাঁচতে পারত, সেই শিশুর মুখের অন্ন কিংবা সেই পরিবারের অন্নগুলো ও অন্যায় পথে নিয়ে এক ধরনের অবৈধ শারীরিক সম্পর্ক করেছে, এক ধরনের জুয়া খেলেছে, নিজে তো ভালো হয়নি, আরো 10টা মানুষের হক নষ্ট করে দিয়েছে। সেই জায়গাগুলো থেকে ওর যে শেষ পর্যায়ে যে উপলব্ধি, সেই উপলব্ধির জায়গা থেকে আপনাকে বলতে চাই, আপনি কখনো এরকম ভুলের মধ্যে জড়িয়েছিলেন কি, বা আপনি কি এরকম ভুল করতে যাচ্ছেন কি, বা এরকম ভুলের মধ্যে আছেন কি? যদি থেকে থাকেন তাহলে প্লিজ আজকের পর থেকে স্টপ করুন। কারণ ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, যদি সেটা সৎ উপায়ে, সুন্দরভাবে, এবং যদি সেটা কাউকে কষ্ট না দিয়ে আপনি উপার্জন করেন। প্রিয় শ্রোতা, আজকে এখানে মোহাম্মদ জহুরুল হকের যাহা বলিব সত্য বলিব বা অপ্রিয় সত্য উদ্ঘাটন এখানে শেষ হচ্ছে, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। আমরা একটু পরেই ফিরবো। আর এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের শুরু থেকে বলে আসছিলাম যে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাকে আমরা এই মুহূর্তে ফোনে কানেক্ট করছি, আমরা তার সঙ্গে কথা বলবো। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, তো আপনার কি বলার আছে? জি, আমি শুনলাম। যা মনে হচ্ছে ব্যাপারটা দুইটা ভাবে দিকে দেখতে হবে। একটা হচ্ছে এই, আমাদের এই কথা মনে রাখতে হবে যে অন্যান্য প্রাণীর থেকে এবং মানুষের মধ্যে একটা বড় পার্থক্য আছে। অন্যান্য প্রাণী এবং মানুষের বড় পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আশরাফুল মখলুকাত বলা হয়, সকল প্রাণী শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আমাদের তৈরি করা হচ্ছে। আমরা অন্য ক্ষেত্রে বলা হয়, মানুষকে বলা হয় স্পিরিচুয়াল এনিমেল, অর্থাৎ মানুষ হচ্ছে আধ্যাত্মিক প্রাণী। যে কোনো মানুষ না কেন, যে ধর্ম মানে না কেন, অথবা যে বিধর্মীয় হোক না কেন, একটা বিপদের সময় দেখবেন, লক্ষ্য করবেন, যখন খুব বড় বিপদে পড়ে নিজের অজান্তেই কিন্তু স্রষ্টার কথা, আল্লাহর কথা বা ভগবানের কথা চলে আসে। মানুষ যখন বিপদে পড়ে, বিশেষ করে যখন অসহায় পড়ে, তখন স্রষ্টার কথা স্মরণ না করে পারে না। জহিরুল হকের ব্যাপারটা কিন্তু একদিকে সেভাবে দেখা যায়, সে যখন দরিদ্র ছিল, সে টাকা পয়সার জন্য বা কেরিয়ার গঠন করার জন্য সে যা খুশি তাই করতো, অন্যায় ব্যবহার করতো, ক্ষমতার অপব্যবহার করতো। সেই সময় কিন্তু ধর্মের কথা, আল্লাহর কথা এগুলি তার মনে ছিল না। কিন্তু যখনই সে একটা বিপদে পড়ছে, বড় রকমের একটা দুর্যোগের মধ্যে পড়ছে, তখন তার এই আত্মফুলুক্তি এসেছে, সে বেসিক যে হিউম্যান নিড, স্পিরিচুয়ালিটি যেটা চলে আসে, আধ্যাত্মিকতা, হ্যাঁ, তখন তার ভিতরে সেই আবার
নতুন করে অনুশোচনার বোধ তৈরি হতে পারছে যে আমি এতদিন যা করেছি, যে অন্যায় করেছি, যে পাপ করেছি, সেই পাপের ফলশ্রুতিতে এটা হচ্ছে। এই কথাটা কিন্তু জহির হকের মতন প্রত্যেকটা মানুষই মনে রাখা উচিত যে হ্যাঁ, আমরা পাপ করে এক সময় তার পরিচিত পাবো, হয় এই জগতে না অন্য জগতে হলে এটা তো পাবো। জহিরুল হয়তো এই জগতেই সেটা উপলব্ধি করতে পেরেছে। এটা কিন্তু একটা ভালো দিক। সে পরে তার জীবনটাকে নতুন করে পূর্ণতার দিকে অথবা ন্যায় পথে চালিয়ে নিতে পারবে। কিন্তু আরেকটা দিকও এখানে থাকতে পারে, সেটা হচ্ছে এক, যে এরকম বিপদের সময় অনেক সময় বিষণ্ণতা বা ডিপ্রেশনে মানুষ পড়ে। মানুষ যখন বিষণ্ণ হয়ে পড়ে, যখন খুব বেশি ডিপ্রেস হয়ে পড়ে, তখন তার ভিতরে একটা গিলটি অনুভব বা অনেকটা আমরা অপরাধ বোধ তৈরি হয়। আগে যে সমস্ত অন্যায় কাজগুলি করেছে, সেই কাজগুলি যে বড় ছোট অপরাধগুলিকে তারা তখন বড় অপরাধ মনে করে। কিন্তু জহিরুলের ব্যাপারটা কিন্তু ছোট অপরাধ নয়, হয়তো বড় অপরাধও সে অনেক করেছে। কিন্তু অনেক সময় বিষণ্ণতায়, আমরা সব অন্যকে জানানোর জন্য কথাটা বলছি, বিষণ্ণতায় বদলে অতীতের ছোটখাটো অন্যায়কে অনেক বড় ধরনের অন্যায় বা পাপ বলে মনে করে যে এটা আমার পাপের শাস্তি। জহিরুলের ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে এই, যে আমরা স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভালো মানুষ থাকে, সেটা লুকিয়ে থাকে। কিন্তু আমরা অনেক লোভের কারণে অথবা অনেক প্রাচুর্যের বৃত্তের কারণে আমরা হয়তো তখন আপাতত যেগুলি ভুলে গিয়ে সেই পাপটা করতে থাকি। কিন্তু যখন একটা ধাক্কা খাই, যখন আমরা বিপদে পড়ে যাই, তখন কিন্তু আমাদের ভিতরে সেই ভালো মানুষটা, সেই ধর্মীয় যে স্পিরিচুয়ালিটি যেটা সেটা জাগে ওঠে। তখন তারা ওই আবার অনুশোচনা করতে থাকে যে আমরা যা করছি, যে অন্যায় করছি, অন্যায় ফল এটা ভোগ করতেছি। এটা একদিক থেকে ভালো, দুদিক থেকেই ভালো এটা, যে মানুষের এই আত্মোপলব্ধি যাতে থাকে। তবে সবচেয়ে ভালো হবে যে বিপদে পড়ার পর আমরা যেন এই আত্মোপলব্ধি না আসে। আমরা যেন স্বাভাবিক জীবনেও যখন দুঃখ দারিদ্রতার ভিতরে থাকি, যত পশ্চিত থাকি না কেন, তখনও যেন এই বোধটা থাকে যে না, আমরা এই পাপ বা অন্যায় কাজে আমরা বড় লোক হতে চাবো না বা টাকা উপার্জন করতে চাবো না। আমার পাপের শাস্তি এই জগতে না হোক, অন্য জগতে আমরা একসময় পেতেই হবে। জহিরুলের যে উপলব্ধিটা এসেছে, সেটা এই সময় না এসে আমাদের সবার ভিতরে সবসময় জন্য, এমনকি খুবই কষ্টের ভিতরে যখন আমরা থাকি, তখনও যদি এই নৈতিক মূল্যবোধটা থাকে, তাহলে কিন্তু আমরা মানুষ ভালো থাকবো, সমাজটা অনেক উন্নত থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। এক্সপার্ট প্যানেল থেকে মন্তব্য আমরা শুনলাম। আমরা প্রিয় শ্রোতা আপনাকে বলছি, আপনি যদি জহুরুল হকের যাবতীয় তথ্যাবলী আপনি যদি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের